ইউ আর আন্ডার অ্যারেস্ট মাফিয়া কিং এমএইচ। তোমার সমস্ত লোকদের পিস্তল নিচে নামাতে বলো। আমার একটা ইশারায় সবাই পিস্তল নামালো। আমিও আর নেহাকে কিছু বললাম না। নেহা আমাকে নিয়ে একটা গাড়িতে উঠে পড়লো। গাড়ি চালিয়ে নেহা একটা ফাঁকা মাঠে এলো। গাড়ি থেকে নেমে নেহা আমাকে বলল, শোনো মেজো, কথাটা বলতে আমার কষ্ট হলো, তবুও বলছি। দেশ থেকে তোমাকে ধরার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। সাগর, তুই আমার মা বাবা থেকে শুরু করে আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছিস। আজকে তোকে আমার হাত থেকে স্বয়ং আজরাইলও বাঁচাতে পারবে না। মেজু, এবারের মতো আমাকে মাফ করে দে। তো দুটো পায়ে পড়ি প্লিজ, শেষবারের মতো আমার জীবনটা ভিক্ষা দে। মনে পড়ে তোর সেদিনের রাতের কথা, যখন আমার চোখের সামনে তুই আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিলি। ঠিক এভাবেই আমার বাবাও তোর পায়ে পড়ছিল। তুই তো আমার বাবাকে মাফ করিসনি, তাহলে আজ কেন করবো? সেদিন আমি খুনে নেশে পাগল হয়ে গিয়েছিলাম। ওই রকির কথায় আমি তোর মা বাবাকে মেরেছি। তুই আমাকে ছেড়ে দিয়ে রকিকে মেরে ফেল প্লিজ মিজু, প্লিজ। রকির কথা শুনে মিজুর মাথায় যেন রক্ত উঠে গেল, কারণ রকি হলো মিজুর বড় ভাই। ও সরি, বড় ভাই বললেও ভুল হবে। মিজুর বাবার দুইটা বিয়ে। মিজু হলো তার বাবার দ্বিতীয় স্ত্রী মিসেস মনিরা বেগমের ছেলে, আর রকি হলো মিজুর বাবার প্রথম স্ত্রীর ছেলে। রকির আম্মু খুবই লোভী ছিল। বাবার সমস্ত সম্পত্তি নিজের ছেলের নামে লিখে নিয়েছে। বাবা সেটা কোনোভাবেই জানতো না। বাবার একজন সফল বিজনেসম্যান ছিল। তার টাকা পয়সা সোনার রূপার কোনো কমতি ছিল না। সেদিন রাতে আমি বাবা ও বড় আম্মুর কথা শুনেছিলাম। বড় আম্মু কেন জানি বাবার উপর চিল্লাচিল্লি করছে। বাবা এসব কিছু মানতে না পেরে পরের দিন বড় আম্মু ও রকিকে বাসা থেকে বের করে দেয়। তার কিছুদিন পর কোর্ট থেকে অর্ডার আসে আমাদের বাড়ি খাড়ি করে দিতে। বাবা তখন জানতে পারে সে বাবার সমস্ত সম্পত্তি তার নামে নেয়। সেদিন বাবা নিরুপায় হয়ে বাসা থেকে বের হয়ে আসে। তাছাড়া বাবার যে আর কিছু করার ছিল না। যাক, বাকিটা পরে শুনবেন। এখন বর্তমানে আসে যাক। মিজু রকির কথা ভাবতে ভাবতে চোখ মুখ লাল হয়ে গেছে। মনে হয় মিজু এখন হিংস্র জানোয়ার হয়ে উঠবে। মিজু দুই হাত দুইটা ধারালো ছুরি নিয়ে সাগরের দুই পায়ে উড়ু বরাবর গেছে, যার ফলে চিরিত চিরিত করে রক্ত বের হয়ে মিজুর পুরো শরীরে লেগে যায়। কুত্তার বাচ্চা, আজকে তোকে আমি জীবনের সবচেয়ে বড় কষ্টটা দেবো, যেটা তুই কল্পনাও করতে পারবি না। মেজু, আমাকে মাফ করে দে প্লিজ। রাস, ওর শরীর থেকে হাত দুটো আলাদা করে সুইমিং পুলের কুমিরদের দিয়ে আয়। আর হ্যাঁ, আমার প্রিয় হাতুড়িটা নিয়ে আয়, আমি ওর মাথাটা নিয়ে একটু খেলা করি। আচ্ছা ভাই। রাজ আমার প্রিয় হাতুড়িটা এনে দিল। আমি একবার হাতুড়িটায় চুমু খেলাম। তারপর সাগরের মাথা বরাবর দিলাম এক বাড়ি। সাগরের মাথা ফেটে মগজ বের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আরেকটা বাড়ি দিতেই সাগর ছটফট করতে করতে মারা গেল। আমি তার পুরো শরীরে পেট্রোল ঢেলে দিলাম। তারপর গ্যাস লাইট দিয়ে ওর শরীরে আগুন ধরে দিলাম। আমার চোখের সামনে সাগরের পুরো দেহ দাউ দাউ করে জ্বলছে। এতে আমি বেজে আনন্দ পাচ্ছি, কারণ আজকে আমি আমার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি। আর বাকি হলো রকি। রকির সাথে যেদিন আমার সামনাসামনি দেখা হবে, সেদিনই হবে তার শেষ দিন। সাগরের মৃত্যুর জায়গায় একটা চিরকুট রেখে আসলাম, যাতে লেখা ছিল মাফিয়া কিং এমএইচ ইজ ব্যাক। পরের দিন সমস্ত টিভি চ্যানেলে সাগরের মৃত্যুর খবর দেখাচ্ছে। এইদিকে থানার ভিতরে, স্যার, শহরের কুখ্যাত খুনি সাগর মির্জা খুন হয়েছে। কি? কোথায় হলো খুনটা, আর কিভাবে হলো? জানি না স্যার, আর খুনটা নাকি মাফিয়া কিং এমএইচ করেছে। কমিশনার মাফিয়া কিং এমএস এর নাম শুনেই থরথর করে কাঁপতে লাগলো, যেন শহরে নতুন আরেকটা গ্যাং লিডার জন্ম নিয়েছে। তা নয়, কারণ বিগত 3 মাস ধরে মাফিয়া কিং এমএস একের পর একটা খুন করেই চলেছে। কমিশনার কিছুক্ষণ চুপ করে থাকার পর দেখলো তার কপাল থেকে টপ টপ করে পানি ঝরছে। তারপর ভয়ে হয়ে বলতে লাগলো, শোনো, খবরটা ভাইরাল হয়নি তো? কোনোভাবেই ভাইরাল করা যাবে না, তাড়াতাড়ি ডেড স্পটে চলো। এই বলে সঙ্গে সঙ্গে টিভি অন করে। টিভি সব চ্যানেলে সংবাদ দিচ্ছে এই শহরের নাম্বার 1 কুখ্যাত খুনি সাগর মির্জাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর ডেড স্পটে একটা চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা আছে এমএস কে এই এমএস, যাকে এখন পর্যন্ত কেউ দেখতে পেল না। আর কিসের জন্য এই লোকগুলোকে মারছে সেটা এখন পর্যন্ত রহস্যই থেকে গেল। আর সরকার খুনিকে ধরার জন্য যথেষ্ট চেষ্টা করছে। টিভি সংবাদ দেখে কমিশনার বলতে লাগলো, তাড়াতাড়ি লাস্টের কাছেই চলো, নাহলে অনেক বড় প্রবলেম হবে। কুইক। ওকে স্যার। কুইক।
আর সবাইকে ফোন করে জানিয়ে দাও আজকের মিটিংয়ের আয়োজন করতে। ওকে স্যার। এই বলে কমিশনার ও তার সহপাঠীরা লাশের কাছে গেল। লাশটাকে দেখে কমিশনার ভয়ে দম বন্ধ হওয়ার মতো অবস্থা, কারণ লাশটার 2টা হাত পা কেটে ফেলা, যেগুলো কুমিরকে খাওয়ানোর জন্য দিয়েছে। তারপর পুরো শরীর যেন পুড়ে কয়লা হয়ে গেছে। এই নির্মমভাবে খুন করতে পারে শুধুমাত্র মাফিয়া কিং MS। কে এই মাফিয়া কিং, এটা যেন একটা রহস্য। যাক, লাশটা পোস্টম্যাডাম করলো। তখন এই কমিশনার ফোনে একটা কল আসে। কি কাজ করছো তুমি? দেশের ভিতরে প্রতিদিন কেউ না কেউ খুন হচ্ছে, সন্ত্রাসবাদীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। আগামী 7 দিনের মধ্যে মাফিয়া কিং MS এর সমস্ত ডিটেলস চাই। ওকে স্যার। প্রতিদিন তো ওকে ওকে বলো, কই কাজ তো করে দেখাতে পারো না। এটাই শেষ সুযোগ, কাজ করতে না পারলে সোজা বান্দরবনে ট্রান্সফার করে দেবো। ওকে স্যার। স্যার, বড় স্যার কি বলল? 7 দিনের মধ্যে মাফিয়া কিং MS-কে ধরতে না পারলে স্যার আমাকে বান্দরবনে ট্রান্সফার করে দিবে। স্যার, আমি একজন চিনি যে মাফিয়া কিং MS-কে চেনে। আপনি চাইলে আমরা খবর লাগাতে পারি কে এই মাফিয়া কিং। তাড়াতাড়ি ফোন লাগাও আর ওকে সন্ধ্যার মধ্যে থানায় আসতে বলো। ওকে স্যার। এদিকে আমি সাগর মির্জাকে খুন করার পর বাসায় এসে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিতেই পুরো শরীর থেকে রক্তের বন্যা বয়ে গেল। আর এই রক্ত আমার না, সাগরের। ওকে মারার সময় সব রক্ত আমার শরীরে এসে লেগে পড়ে। যাক, শাওয়ার নেওয়া শেষ হলে রুমে এসে রেডি হলাম। তখন ছোট বোন সাকিবা এসে ডাক দিল, ভাইয়া, ওই ভাইয়া, কই তুই? রে বোন, এত জোরে জোরে ডাকছিস কেন? কেন ডাকছি জানিস না? তোর জন্য খাবার নিয়ে কতক্ষণ ধরে বসে আছি, তোর কি খেয়াল আছে? হুম, খিদায় আমার পেট পুড়ে যাচ্ছে। ও সরি রে বোন, চল, আমারও খুব খিদে পেয়েছে, চল তাড়াতাড়ি আমাকেও খেতে দে। তাড়াতাড়ি নিচে নেমে আয়, আমি গেলাম। আমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে গেলাম। সাকিবা আমায় খাবার বেড়ে দিল। 2 ভাই বোন মজা করে খেয়ে নিলাম। খাওয়ার শেষ করে উঠতে যাব, তখন সাকিবা আবার বলল, ভাইয়া, এভাবে আর কতক্ষণ করবি তুই বল? এভাবে খুন করতে করতে যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বল তো? তুই তো আমার কথা একবারও চিন্তা করিস না। বোন শোন, বাবা মার খুনের প্রতিশোধ যতদিন নেওয়া শেষ হবে না ততদিন আমার এই মিজু থেকে থেমে থাকবে না। এই দেশ থেকে সমস্ত সন্ত্রাসীদের শেষ করেই ছাড়বো আমি। আচ্ছা বাদ দে, এখন চল আমাকে কলেজে পৌঁছে দিয়ে আসবি। আচ্ছা চল। কলেজে যেতে যেতে একটু আমার জীবনের পেছন থেকে ঘুরে আসি। কি ছিলাম আমি আর কি হয়ে গেলাম। অতীত। আজ 10 বছর পরে বাসায় ফিরছি। এতদিন আমেরিকায় ছিলাম, মামার বাসায়, কারণ আমার মামা আমেরিকায় তার ফ্যামিলি নিয়েই থাকেন। তো আমিও তাদের থেকে গ্রাজুয়েট কমপ্লিট করি। মামার একটা মেয়ে আছে, নাম মিতু। দেখতে সে লেভেলের কিউট। মিতু বর্তমান ক্লাস 8-এ পড়ে, অনেক মেধাবী, সবগুলো পরীক্ষায় প্রতি বছর ফার্স্ট হয়। আমি মিতুকে নিজের ছোট বোনের মতোই দেখি। আজকে আমি আমার সোনার বাংলাদেশে ফিরে যাব, কারণ 10 বছর মা বাবাকে দেখিনি। মা বাবাকে দেখতে খুব মন চাচ্ছে। এমন সময় মিতু ডাক দিল, মিজু ভাইয়া, নিচে এসে খাবার খেয়ে যাও। আচ্ছা তুই খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ও আপনাদের তো পরিচয়টা দেওয়াই হলো না। আসুন ফ্রেশ হতে হতে আমাদের পরিচয়টা দিয়ে দিই। আমি মিজু আহমেদ, মা বাবার একমাত্র ছেলে। আমার একটা কিউট ছোটো বোন আছে, এবার ক্লাস 7-এ পড়ে, নাম সাকিবা। মা গৃহিণী। বাবার পরিচয়টা গল্পে পড়লেই জানতে পারবেন। অনেক তো পরিচয়ই তো হলাম, এবার গল্পে আসি। আমি ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিলাম। তারপর রুমে এসে আমার জিনিসপত্র সব প্যাক করতে লাগলাম, কারণ দুপুর 2টায় আমার ফ্লাইট। এখন সকাল 9টা বাজে। তাই নিচে এসে মিতুকে নিয়ে শপিং করতে বের হলাম, কারণ 10 বছর পর বাসায় যাচ্ছি। আব্বু আম্মুর জন্য তো কিছু নিয়ে যেতেই হবে। 2 ঘন্টার মতো শপিং করে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হলাম। মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। মামা তার সিকিউরিটিদের সাথে নিয়ে আমাকে পৌঁছে দিল। মামা ভালো থেকো, আর আমার জন্য দোয়া করিও। সময় পেলে আবার চলে আসিস। আচ্ছা মিতু, ভালো থাকিস রে। আচ্ছা ভাইয়া। তারপর ফ্লাইটে উঠে পড়লাম। বিদায় দিলাম আমেরিকা শহরকে। দেশে ফিরতে মন চাচ্ছিল না, কিন্তু কি করব, মা বাবাকে না দেখে থাকতেও পারছি না। প্রায় 6 ঘন্টা পর ফ্লাইট টেক আপ করলো। বাবা আমাকে নিতে এসেছে দেখলাম। 50 থেকে 70টা গাড়ি নিয়ে এসেছে, সাথে অনেক সিকিউরিটিও আছে। তারপর বাবার সাথে কুশল বিনিময় করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজাতে একটা পিচ্চি মেয়ে দরজা খুলে দিল।
আমি মেয়েটাকে দেখে তো অবাক, কারণ আমার পিচ্চি কিউট ছোট বোনটা অনেক বড় হয়েছে। ভাইয়া তুই? কেমন আছিস? যা, তোর সাথে কথাই বলবো না। কেন? আমার গিফট কোথায়? হুম হুম। এই রে, তোর জন্য তো গিফট আনতে ভুলে গেছি। সত্যি ভাইয়া তুই আমাকে একটু ভালোবাসিস না? এটা বলে সাকিবা মুখটা কালো করে নিল আর আমার সাথে কোনো কথা না বলে ভেতরে চলে যেতে লাগলো। এই পাগলি, কান্না করিস কেন? তোর ভাইয়া তোর জন্য গিফট না এনে থাকতে পারে? সত্যি আমার জন্য গিফট নিয়ে এসেছিস? রে পাগলি। তারপর সবার সাথে গল্প করে করে যে শপিংগুলো করেছিলাম সেগুলো আব্বু আম্মুকে দিয়ে সাকিবের জন্য যে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা কিনেছিলাম সেটাকে গিফট করলাম। সাকিবা, এটা তোর জন্য। সত্যি? হুম। ভাইয়া আমি তো কল্পনাও করতে পারিনি তুই আমাকে এত ভালোবাসিস। তোর পাগলি, এই ভালোবাসা তো কিছুই না। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে ডিনার করে আবারও ঘুমিয়ে গেলাম। শরীরটা অনেক ক্লান্ত। পরের দিন খুব সকালে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে জগিংয়ের জন্য বের হলাম। তারপর হালকা কিছু নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম পুরো শহরটা ঘুরে দেখতে। সারাদিন অনেক ঘোরাঘুরিও করলাম, সাথে সিকিউরিটি ছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পর রাতে বাসায় ফিরলাম। তোর আম্মু বলে, বাবা দেশে ফিরতে এত ঘোরাঘুরি ভালো না। আম্মু ঘোরাঘুরি করতেই পারি, কতদিন বাংলাদেশ থেকে দূরে ছিলাম জানো না? আচ্ছা তোর যা ইচ্ছা, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোর জন্য সবাই ডিনার টেবিলে বসে আছি। আচ্ছা। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই একসাথে ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম এখন কি করব। সারা রাত অনেক ভেবে আব্বুকে বললাম, আব্বু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব। কি বলিস বাবা, আমার এত বড় বিজনেস আছে, দেশ বিদেশে আমাদের অনেকগুলো কোম্পানি আছে। আমি ভাবছিলাম তুই দেশে ফিরে আমার বিজনেস সামলাবি, তা না করে শিক্ষকতা কেন? আব্বু শোনো, আমি তোমার টাকা পয়সা বিজনেস দিয়ে কী করব? শোনো, পৃথিবীতে যদি কোনো সম্মানের পেশা থাকে তাহলে শিক্ষকতা। এই যে দেখো, আজকে তোমার ছেলে গ্রাজুয়েট কমপ্লিট, তার পেছনে কিন্তু শিক্ষকদেরই হাত আছে। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই ব্যবস্থা করো। ওকে ঠিক আছে, মাত্র একটা ফোন আর তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে ওকে আব্বু। আব্বু আমার সব ব্যবস্থা করে দিল। 3 দিন পর সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এরপর ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। একদম গরিব ছেলেদের মতো। আমাকে দেখতে যে কেউ গিয়েও ভূত মনে করবে। আমার অন্যদের মতো বড়লোকে দেখাতে একদম ভালো লাগে না। তাই একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসলাম। প্রথম দিন, তাই কেমন যেন আনইজি ফিল হচ্ছে। এখন পর্যন্ত কোনো বন্ধু হয় নাই। আস্তে আস্তে ভার্সিটির ভেতরে যেতে লাগলাম। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতেই কেউ একজন ডাক দিল। পিছনে তাকে দেখি এক জায়গায় অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, সব কটাই জিন্স পরে আছে। দেখে গুন্ডি টাইপের মনে হলো। আমি মেয়েগুলোর কথায় কান্না দিয়ে ভেতরে যেতে লাগলাম। তখন মেয়েগুলো আমাকে আবারও ডাক দিল। আমি এবার দাঁড়িয়ে গেলাম। শুনেছি কলেজে নাকি র্যাগিং হয়, হয়তো বা আমার সাথে এমনটা হবে। তখন সব কটা মেয়ে আমার সামনে এসে বলতে লাগলো, কি রে ক্ষেত, এতক্ষণ ধরে ডাকছি তোর কানে যায় না? জি আমি খ্যাত না, আমার একটা সুন্দর নাম আছে। ও তাই নাকি? তা তোর নাম কি? জি আমার নাম মিজু। তোর পোশাক এরকম কেন? গ্রাম থেকে উঠে এসেছিস নাকি? এটা বলে সব কটা মেয়ে হো হো করে হেসে দিল। আমি মাথা নিচু করে নিলাম। ভার্সিটিতে আজকে নতুন নাকি? জি আজকে নতুন অ্যাডমিশন নিয়েছি। তাই তো বলি, কলেজে যে বড় আপু আছে সালাম দিতে হয়, জানিস না? ও সরি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এবার আমি যাই। এত তারা কিসের? আর কই যাবি তুই? অফিস রুমে, তারপর সোজা ক্লাসের ভেতর। ভার্সিটিতে এসে কেউ ক্লাস করে না, আর নতুন পাগল আইছে ক্লাস করতে। আপু আমাকে যেতে দিন প্লিজ। তোকে এক শর্তে যেতে দিতে পারি, তুই যদি আমাদের একটা কাজ করে দিস। ঠিক আছে আপু বলেন, আমি করে দিচ্ছি। এই নে 17 টাকা, আর আমাদের জন্য 2টা লাকি স্ট্রাইক নিয়ে আয়। ওই যে ওই দোকানে যাবি, বুঝলি? ওকে, আমি ওদের কাছ থেকে টাকা নিয়ে সিগারেট আনতে গেলাম। মামা 2টা লাকি স্ট্যান্ড দেন তো। এই নেন মামা, আর 20 টাকা দেন।
মামা ওই মেয়েগুলো তো আমায় 17 টাকা দিয়ে দুটো সিগারেট নিতে বললো, আর আপনি 20 টাকা যাচ্ছেন, কারণ কি? এটা ওদের নিত্যদিনের কাজ। প্রতিদিন নতুন কাউকে খুঁজবে আর 17 টাকা ধরিয়ে দিয়ে বলবে সিগারেট আনতে। যদি সিগারেট না নিয়ে যান তাহলে ওরা ওই ছেলেটাকে দিয়ে একে একে সবার জুতা মুছিয়ে নেবে। কি? আমি দোকানদারের কথা শুনে অবাক হলাম। এই মেয়েগুলো তাহলে এমন, এদেরকে এমন শিক্ষা দিতেই হবে একটা। আমি দোকানদারকে বললাম, মামা আপনি আমাকে একটা সিগারেট দেন। তবে মামা ওরা যে আপনাকে। কোনো সমস্যা নেই, আপনি দেন, আর ওসব নিয়ে ভাবতে হবে না, 2 দিন পর দেখবেন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মামা, এই নেন আপনার একটা সিগারেট। আমি দোকানদারের কাছ থেকে একটা সিগারেট নিয়ে মেয়েদের কাছে গিয়ে বললাম, আপু এই নেন আপনাদের সিগারেট, আর এই নেন বাকি টাকা। ছোট লোকের বাচ্চা, তোকে আমি আনতে বললাম 2টা সিগারেট আর তুই নিয়ে এলি একটা সিগারেট। আজকে তোকে আমি যে কি করব। আপু আপনি তো আমাকে মাত্র 17 টাকা দিলেন, আর 2টা সিগারেটের দাম তো 20 টাকা। তুই তুই আবার আমার মুখের ওপর কথা বলিস। 17 টাকা দিয়েছি তো কি হয়েছে, বাকি 3 টাকা তুই তোর পকেট থেকে দিতে পারিস না? আপু আমার কাছে তো 3 টাকা খুচরো নেই। ওরে আমার সোনার ছেলেটা রে, কি সুন্দর করে বলছে, আপু আমার কাছে 3 টাকা খুচরো নেই। শোন, তুই যে ভুল করেছিস সেই ভুলের আমার আদালতে, মানে এই নিশির আদালতে কোনো ক্ষমা নেই। একটা সিগারেট না আনার জন্য তোকে যে এই নিশির কঠিন শাস্তির মুখোমুখি হতেই হবে। সরি আপু, দয়া করে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নেই। এই নে রুমাল, তোর শাস্তি হলো এখানে সবার পায়ের জুতো মুছে দিতে হবে। ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে সবাই একত্র হয়ে আমাকে ঘিরে ধরলো। মেয়েটা আমার উপর চিল্লি করতে লাগলো। আমি মেয়েটার কাছে হাত জোর করে বললাম, আপু এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। তবু মেয়েটা আমাকে ক্ষমা করলো না। আমি রুমাল দিয়ে মেয়েটার জুতো মুছতেই যাব, তখনই কেউ একজন এসে আমাকে উপরে তুলে নিল, আর সাথে সাথে মেয়েটার গালে। বেয়াদব জানোয়ার, অশিক্ষিত কোথাকার, তোমার সাহস কী করে হয় আমাদের কলেজের একজন শিক্ষকের সাথে এমন বাজে বিহেভ করার? পাপ্পা কি বলছো তুমি? ওই ছেলেটা আমার কথা। আবার আমার মুখের উপর কথা বলিস? এখনই আমার সামনে থেকে চলে যা, না হলে আমিও ভুলে যাব যে আমার একটা মেয়ে আছে। আর মিজু সরি, তোমার বাবা আমাকে তুমি যে আজকে আসবে কিছুক্ষণ আগেই বলল, আর এখানে ভিড় না দেখলে জানতেই পারতাম না যে এত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। আমার মেয়ে নিশির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ বাবা তুমি ওকে ক্ষমা করে দাও। আরে আরে স্যার কি করছেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না, চলেন অফিসে চলেন। আগে কথা দাও, তুমি আজকের ঘটনার কথা তোমার বাবাকে বলবে না? আঙ্কেল আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই ঘটনা এই কলেজের মধ্যে থাকবে। আচ্ছা বাবা চলো অফিস রুমে। হ্যাঁ অবশ্যই। আর হ্যাঁ কি বললেন, ওই মেয়েটার নাম কি? ও হচ্ছে আমার একমাত্র মেয়ে নিশি। ওর জন্মের সময় ওর মা মারা গেছে। জানি তো, বাবা মা মরা মেয়ে আমার ছোট থেকেই ও মায়ের আদর ভালোবাসা পায়নি। আমি ওকে মায়ের আদর দিয়ে বড় করেছি। ও খুব জেদি বাবা, ওর কথায় তুমি কিছু মনে নিও না। আঙ্কেল বাদ দেন ওসব, আমি কিছু মনে করিনি। তারপর প্রিন্সিপাল স্যারের সাথে অফিস রুমে আসলাম। তারপর সবার সাথে পরিচয় হয়ে নিলাম। স্যার আমাকে ক্লাস রুটিন হাতে ধরে দিল। এখন আমার গন্তব্য হলো ঠিক আমার ক্লাসরুম। আস্তে আস্তে করে ক্লাসে প্রবেশ করলাম। আমাকে দেখে ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। তারপর সবার সাথে পরিচয় হয়ে নিলাম। যথারীতি পরিচয় পর্ব দেখালাম, থেমে গেল। দেখলাম বাইরে যে মেয়েটা আমাকে রেগিং করছিল সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে। আমি মেয়েটাকে বললাম, এই যে পিচ্ছি, কি হয়েছে, কাঁপছো কেন? স্যার আমি কিন্তু মোটেও পেচ্ছি না, আমি যথেষ্ট বড় হয়েছে। তাহলে বলো তোমার নাম কি? স্যার আমি নিশি। আর হ্যাঁ স্যার, সকালের ব্যবহারের জন্য সরি। স্টপ, বাইরে এই কথা বাইরেই হবে, এখন শুধু পরিচয় জানতে চেয়েছি। জি স্যার, আমি নিশি চৌধুরী। যাক, মেয়েটার নাম তাহলে নিশি। বাহ, নামটা তো সুন্দর। মেয়েটাও তো সুন্দর আছে, রূপে গুণে গর্ভবতী, ও সরি গুণবতী, কিন্তু ব্যবহারটা কুকুরের মতো। আমি ওই দিকে না ভেবে যথারীতি ক্লাস শেষ করে রুটিন অনুযায়ী সবগুলো ক্লাস নিলাম। এর মধ্যে ওই মেয়েটা মানে নিশি আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, আমি পাত্তা দেইনি। যাক, ভার্সিটি থেকে বাসায় এসে দেখি বড় আম্মু আজকে বাসায় এসেছে। কেমন আছো বড় আম্মু?
ভালো না বাবা। তোমার বাবা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। কেন, বাবা কি এখনো বাসায় আসে নাই? না, তোমার আব্বু আমাদের সাথে প্রতিদিন দেখা করে আজকে কেন করে নেই জানতে এসেছি। আম্মু, তুমি কাদের সাথে কথা বলছো? আমরা কোনো ছোট লোকের সাথে কথা বলতে চাই না, চলো এখান থেকে। বাবা আজকে আসুক, তারপরে মজা বোঝাচ্ছি। রকি, সাবধানে কথা বল, ভুলে যাস না এটা তোদের বাড়ি নয়, এটা আমাদের বাড়ি। সব ভালো ব্যবহার কর, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। দেখো আম্মু, দেখো তোমার সামনে আমাদের কিভাবে অপমান করছে। মিজু, রকি, তোরা চুপ করবি? আমি তাদের সাথে আর কথা না বাড়িয়ে আমার রুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর সোজা ঘুম। এদিকে আব্বু বাসায় আসলে বড় আম্মু আব্বুর সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয়। রকির নাকি 3 কোটি টাকার প্রয়োজন। আব্বু অনেক বোঝানোর পরও রকি ও বড় আম্মু বুঝলো না, তারা রাগ করে বাসায় চলে গেল। রাতে ঘুম থেকে উঠে দেখি আব্বু হতাশ হয়ে বসে আছে। আমি আব্বুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আব্বু কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন, কি ভাবছো? কিছু না বাবা, আয় নাস্তা করি। না আব্বু, তুমি আগে বলো তো কি হয়েছে। তোর বড় আম্মু আর রকিকে প্রতি সপ্তাহে 3 থেকে 5 কোটি টাকা করে দেই, তবুও ওদের কিছু হয় না। আজকে তো রকি আমার গায়ে হাত। কি, রকির এত বড় সাহস? আজকে তো ওকে। না বাবা, তুই কিছু করবি না। শোন, ওরা আমার থেকে আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে। আমি তোদেরকে কিছু দিতে পারলাম না, এটা নিয়ে প্রচুর টেনশন হচ্ছে। আব্বু, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আল্লাহ চাইলে অল্পতেই হবে। আয় তো বাবা, পরে তোকে সব বলবো। আগে বল, তোর ভার্সিটি কেমন লাগলো? অনেক ভালো আব্বু। আব্বুর সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে দিলাম। রাতে ঘুমিয়ে পড়ছিলাম। পাশের ফ্ল্যাটে একদল সন্ত্রাসী ঢুকে লুট করছিল, কিছু কথোপকথন শুনতে পেলাম। ওই তুই আমাদের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস, তোকে আজকে শেষ করে দেব। ভাই, আমি না জেনে আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, আমাকে মাফ করে দেন ভাই। মাফ? আর তোকে কোনোভাবেই সম্ভব নয়, তোকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কথাটা বলার সাথে সাথে একটা 16 বছরের মেয়ে বাথরুম থেকে শাওয়ার নেওয়া শেষ করে বের হয়ে দেখে তার বাবার কিছু সন্ত্রাসী গলায় ছুরি ধরে আছে আর বলছে, শাহিন, পুরো বাসে তন্ন তন্ন করে খুঁজে দেখ কিছু পাস কিনা। টাকা পয়সা সোনা দানা যা পাবি সব নিয়ে আয়, আজকে তো ওর শেষ দিন, এসব দিয়ে আর ও কি করবে? আচ্ছা ভাই। শাহিন তার সব লোকদের নিয়ে সব জায়গা খোঁজ করে কিছু টাকা ও সোনার কিছু গহনা পেল। তারপর সাগরের কাছে এসে বলল, ভাই শুধু একটু পেয়েছি, তাতেই হবে। শোন, উপরে গিয়ে আল্লাহকে বলবি আল্লাহ পরের জন্মে আমাকে আর দুনিয়াতে না পাঠাও, কারণ তুই আবার জন্ম নিলে তোকে আবারও আমার হাতেই মরতে হবে। ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ, আপনাদের কাছে হাত জোর করছি। সাগর মির্জা আর কোনো কথা না বলে লোকটির মাথা বরাবর 3টা গুলি করে দেয়। লোকটি মারে বলে একটা চিৎকার করতেই সে মেয়েটা বাবা বলে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। এদিকে সবেমাত্র ক্লাস 8-এ পড়া মেয়ে শাওয়ার নেওয়া অবস্থায় বাহিরে আসার পরনে তেমন কাপড় ছিল না। এইদিকে মানুষরূপী পশুরা মেয়েটাকে দেখে তাদের মনুষ্যত্ব হারিয়ে ফেলে। তার বাবার লাশের সামনে একে একে সবাই মিলে একটা নিরীহ মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে। মেয়েটা বাঁচাও বাঁচাও বলে অনেক জোরে চিৎকার করলেও কারো সাহস হয়নি এগিয়ে যাওয়ার। সবাই ফ্ল্যাটের নিচে নেমে আসলে সবাই তাদের জানালা দরজা বন্ধ করে দিচ্ছে। আমি নিচে নেমে আসতে বাবা আমার হাত ধরে আটকে দেয়। কোথায় যাচ্ছিস? বাবা, ওই লোকগুলো তো একজনকে মেরে ফেললো, সাথে একটা মেয়েকে ধর্ষণ করলো, তুমি কিছু করছো না কেন? মিজু, তুই ওদের সামনে গিয়ে দাঁড়ালে যে ওরা তোকে মেরে ফেলবে বাবা। ওরা খুব ভয়ানক, বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী রকি ভাইয়ের লোক ওরা। ওদের সামনে দাঁড়ানোর ক্ষমতা যে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীরও নেই। ওদের পথের কাঁটা যারা হবে ওরা তাদেরকেই মেরে ফেলবে। তাই বলে তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, ভেতরে আয়। আব্বু আমার হাত ধরে টেনে বাসার ভেতরে আনলো। আমি রুমে গিয়ে সারা রাত রকি ভাইয়ের সম্বন্ধে গুগলে সার্চ করলাম, কিন্তু কিছুই পেলাম না। আমার আগ্রহটা বেড়েই গেল। সমস্ত জায়গায় খোঁজার পর একটু ক্লু পেলাম। এদেশের সবচেয়ে বড় বড় ড্রাগ, গাঁজা, ফেন্সিডিল, মদ, নারী পাচার থেকে শুরু করে সব ধরনের খারাপ কাজ করে এই রকের লোকেরা। তাদের পথে যে আসে তাকেই মেরে ফেলে। এখন পর্যন্ত এদেশের 386 জন লোককে মেরে ফেলেছে এই রকের বাহিনী। 5000-এরও বেশি নারী পাচার করছে। এখনকার বেশিরভাগ যুবক আর যুবতীকে ড্রাগের প্রতি আসক্ত করছে এই দল। দেশটা পুরোটাই এখন মাদক আসক্ত। এসব দেখে আমার মাথাটা ঘুরতে লাগলো। এই কোন দেশে আমি বাস করছি? সারা রাত আর ঘুমাতেই পারলাম না।
টেনশনে কেন জানি আমার মাথাটা হ্যাং হয়েছিল। পরদিন রেডি হয়ে কলেজে আসতেই ওই মেয়েটা আমার পথ আটকে দাঁড়ালো। স্যার, আজকে আপনাকে ক্ষমা করতেই হবে। সামনে থেকে শোন তো, নাহলে কিন্তু ভালো হবে না। না, আমি সামনে থেকে সরে যাব না। আপনি আমাকে ক্ষমা না করলে আমি আপনার সামনে থেকে কোথাও যাব না। ভুল করার আগে আপনার ভাবা উচিত ছিল কার সাথে কি করছি। আমি এত কথা শুনতে চাই না। বলেন, আপনি আমাকে মাফ করবেন কি না? কতবার বলবো যে মিজুর কাছে ক্ষমা বলতে কিছুই নেই। আমি আপনাকে 20 মিনিট সময় দিচ্ছি। এই 20 মিনিটের মধ্যে যদি আপনি আমার কাছে এসে না বলেন যে নিশি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাহলে দেখবেন আমি কি করি। যা ইচ্ছা করো, দূরে গিয়ে মরো, যত সব ফালতুমি কোথাকার। আমি নিশির কাছ থেকে এসে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি সবাই বিজ্ঞান বিভাগের দিকে দৌড় দিচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করতে একজন ছাত্র বলল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী নিশি ওই রুমে ফাঁস দিচ্ছে। দৌড়ে আসলাম, স্যারটাকে বাঁচাতে হবে। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। দৌড়ে গেলাম, গিয়ে দেখি নিশি গলায় রশি দিয়ে ছটফট করছে, পা দুটো মির্গি রোগের মতো লাফাচ্ছে। মনে হয় না আর বেশিক্ষণ বাঁচতে পারবে। সবাই জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি কয়েকজন ছেলেকে ডাক দিয়ে দরজাটা ভাঙার জন্য চেষ্টা করলাম, কিন্তু না, সেটা কোনোভাবেই যাচ্ছে না। পাশ থেকে একজন একটা হাতুড়ি আনলো। হাতুড়িটা দেখতে অনেক সুন্দর। হাতুড়িটা হাতে নিয়ে দরজার মাঝামাঝি একটা বাড়ি দিতেই দরজাটা খুলে গেল। আমি দৌড়ে গিয়ে নিশিকে ধরে ফেললাম। তারপর আস্তে আস্তে সবাই রুমে আসলো। নিশিকে ধরে সবাই মিলে নামিয়ে নিলাম। নিশি সেন্সলেস হয়ে গেছে। তাদের হসপিটালে না নিয়ে গেলে ও হয়তো বাঁচবেই না। তাই ওকে কাঁধে করে হসপিটালে নিয়ে আসি। ডাক্তার ওর চিকিৎসা করছে। এদিকে আমার একটা ফোন আসে। স্যার, আপনার কথা মতো সব কিছু রেডি করে নিয়েছি। সবাই আপনার জন্য গাজীপুর চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আপনি এখনই আসুন। ওকে, তুমি তাদেরকে নিয়ে হোটেলে নাস্তা করো, আমি আসতেছি। ওকে স্যার। আমি ডাক্তারের চেম্বার দিকে যাচ্ছি, তখন দেখি প্রিন্সিপাল স্যার আসলো। মিজু বাবা, তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব? স্যার, ধন্যবাদ দিতে হবে না, আপনি ওর খেয়াল রাখুন। আমি একটু বাইরে গেলাম। কোথায় যাচ্ছ বাবা? আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আসতেছি, আপনি ওর পাশে থাকুন। ওকে। আচ্ছা বাবা। প্রিন্সিপাল স্যার নিশির কাছে থাকলে আমি আর আমার প্রাইভেট কারটা নিয়ে চলে এলাম গাজীপুর চৌরাস্তা। আমার দেওয়ার ঠিকানা এসে দেখি প্রায় 20 জনের মতো হবে। তারা আমার কাছে এসে বলল, স্যার, আমি তামিম, আমি আপনাকে ফোন করেছিলাম, আর এরা সবাই আমার লোক। ও আচ্ছা, চলো আমাদের কোম্পানির ভেতরে চলো। তারপর সবাইকে নিয়ে ভেতরে গেলাম। আস্তে আস্তে সবার সাথে পরিচয় হলাম। এখানে যারা আছে তাদের পরিবারের কেউ না, কেউ ওই রকির হাতে বন্দী। আমি আসলে সেরে যাচ্ছিলাম রকির বিরুদ্ধে একটা এমন দল গঠন করতে যা সাগর ও রকির সমস্ত বিজনেস প্ল্যান শেষ করবে, দেশ থেকে সন্ত্রাসীদের শেষ করবে, এদেশের যুবক যুবতীকে আর নেশাগ্রস্ত হতে দেবে না। সবার সাথে কথা শেষ করে আমি হসপিটালে এসে দেখি নিশির জ্ঞান ফিরে এসেছে। নিশির বাবা নিশির পাশে বসে কান্না করছে। মারে, কেন তুই এমন করতে গেলি বল আমায়? বাবা, মিজু, মিজু। হ্যাঁ, মিজুর কি হয়েছে বল, বল আমায়। বাবা, আমি মিজুকে ভালোবাসি। সেদিন না বুঝে না জেনে ভুলটা করে ফেলেছি। আমি সেদিন ভুলের জন্য ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু আমাকে ক্ষমা করেনি। তাই জেদের বসে। তাই বলে এসব? আমি মিজুর সাথে কথা বলবো। তাছাড়া আর কোনো উপায় পাইনি বাবা, আমাকে তুমি মাফ করে দিও। বাবা শোনো না, আমি মিজুকে চাই, ওকে না পেলে বাঁচবো না। তুমি যেভাবেই হোক আমাকে মিজুকে এনে দাও। আমি মিজুর সাথে কথা বলবো। আমি দরজায় দাঁড়িয়ে সব শুনে অবাক হয়ে গেলাম। নিশি আমাকে ভালোবাসে? মেয়েটার প্রতি আমিও একটু দুর্বল ছিলাম। বলতে গেলে প্রথম দেখে আমিও নিশিকে পছন্দ করে ফেলেছি। নিশির এমন পাগলামো দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। রুমের ভেতরে গিয়ে বলেই দিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি নিশি। আই লাভ ইউ নিশি পাগলি, আই রিয়েলি লাভ ইউ। আমার কথা শুনে নিশির বাবা লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে গেল। আমিও নিশির পাশে গিয়ে বসলাম। নিশি আমার উপর মন ভার করে অন্যদিকে মুখ করে বসে আছে। এই নিশি, কি হলো? এদিকে মুখ করলে কেন? দেখো আমাকে। নিশি নিশ্চুপ। নিশি, কথা বলো বলছি, নাহলে কিন্তু চলে যাব। এই না না, বলছি তো কথা। বলো, কি যেন বলবা? আগে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো তোমাকে সেদিনই করে দিয়েছি। সত্যি? আমাকে কখনো ছেড়ে যাবে না তো?
আরে না, তুমি যদি আমাকে কখনো ছেড়ে না যাও আমি তোমাকে কখনো ছাড়বো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। যাক, নিজেকে নিজের ভালোবাসার কথাটা বলতে পেরে নিজেকে একটু ভালো লাগছে। মেয়েটা যদি আজকে আমার জন্য মারা যেত তাহলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। কিছুদিন পর নিশি সুস্থ হয়ে উঠলো। নিশিকে নিয়ে বাইরে বের হলাম, দুজনে শপিং করতে গেলাম। নিশির পছন্দ মতো ওকে ওর সব জিনিস কিনে দিলাম। তারপর ওকে একটা ডায়মন্ডের আংটি পরিয়ে দিলাম। নিশি আংটিটা পেয়ে খুব খুশি। দুজনে রিক্সায় করে অনেক জায়গায় ঘুরলাম। বিকেলের দিকে রাস্তার মোড়ে একটা ফুচকার দোকান, নিশিকে নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা নিশির সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার। নিশি একটু ঝাল বেশি খায়। ফুচকাওয়ালা মামাকে বলে নিশির ফুচকা একটু বেশি ঝাল দিলাম। ঝাল খাওয়ার পর নিশি পানির জন্য ছটফট করছে। আমি চারদিকে পানি খুঁজলাম কিন্তু কোথাও পানি পেলাম না। এদিকে নিশিও ঝালের চোটে কান্না করে দিয়েছে। আমি কোনো উপায় না পেয়ে নিশির ঠোঁট জোড়া নিজের দখলে করে নিলাম। প্রায় 10 মিনিট পর নিশিকে ছেড়ে দিলাম। নিশি এবার লজ্জায় লাল হয়ে গেছে, মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছে না। নিশি আমার বুকে মাথা দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই নিশি, কী করছো কি? ছাড়ো আমাকে, সবাই দেখছে তো। দেখুন, কে দেখে দেখুক, তাতে আমার কি? আমি আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরেছি। তার কিছুদিন পর নিশির বাবা আমার আব্বুর কাছে নিশিও আমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়। হ্যাঁ, নিশিও আমার বিয়ে আজকে। বর সেজে বসে আছি। নিশিকে বাক্সর ঘরে দিয়েছে। কয়েকজন বন্ধু আমাকে ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিল। আমি লজ্জায় যেন ভিতরে যেতেই পারছি না। আস্তে আস্তে নিশির কাছে গেলাম। বিছানার উপর উঠে নিশির সামনে বসে পড়লাম। তারপর নিশির মাথা থেকে ঘোমটাটা সরিয়ে নিলাম। নিশি লজ্জা পেয়ে দুহাত দিয়ে ওর মুখটা ঢেকে ধরলো। নিশিকে কেন জানি আজকে আসমানের পরিদের থেকেও বেশি সুন্দর লাগছে। লাল বেনারসি, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপ, হাতের মধ্যে লাল রঙের রেশমি চুড়ি। আমি নিশির মুখ থেকে হাতটা সরিয়ে দিতেই নিশি আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে। তারপর দুজনকে ভালোবাসতে শুরু করি। রাত তখন 3টা। আমি ততক্ষণে ঘুমিয়ে পড়ছি। হঠাৎ মোবাইলটা বারবার বাজতে শুরু করলো। এত রাতে কে ফোন করলো? তারপরে মোবাইলটা হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতেই আমার চোখ কপালে উঠে গেলো। এ তো বাবার মাকে দেখাচ্ছে। কে বা কার যেন বাবা মাকে দুটো চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর একজন একটা মোটা লাঠি দিয়ে বাবার শরীরে আঘাত করছে। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের কি ক্ষতি করেছি? অ্যাঙ্গেল, আপনাকে তো ছাড়ার জন্য ধরে নিয়ে আসিনি। আজকে আপনার শেষ দিন। আপনাকে মারার জন্য কে একজন আমাকে 10 কোটি টাকা দিয়েছে। আপনাকে না মারলে কেমনটা হয় বলেন তো? আমি তো কারো কোনো অন্যায় করিনি, তাহলে আপনারা আমাকে মারবেন কেন? এত কিছু শোনার আমার কোনো টাইম নাই। রনি, ওদের রশিটা খুলে দাও। চেয়ারে বেঁধে রেখে কাউকে মারলে আমি মজা পাই না। আমি ভিডিও কল রিসিভ করে সব দেখে মাথাটা গরম হয়ে গেল আমার। হ্যালো হ্যালো বলতে বলতেই গলাটা ভেঙে গেল। তাড়াতাড়ি রাজকে নাম্বারটা দিয়ে লোকেশন ট্র্যাক করতে বললাম। রাজ লোকেশন দিলে আমি গাড়ি নিয়ে বের হলাম। আর এদিকে জমশেদ, তুই আমাকেও আমার ছেলেকে দু চোখে দেখতে পারিসনি। তুই জানিস না আমার ছেলে রকিকে এই বাংলাদেশের সব মানুষ ভয় পায়? তাহলে তুই কেন? আম্মু, তুমি ফালতু লোকটার সাথে কি কথা বলছো? যে একটা পরিবারে কার একটা পরিবার করতে পারে তাকে আমি ফালতুই বলি? উনি আমার বাবা নামে কলঙ্ক। রকি, মুখ সামনে কথা বল, আমি তোর বাবা। ছি, ওই মুখ দিয়ে আমার বাবা বলতে তোমার লজ্জা করছে না? আরে তুমি যদি আমার বাবাই হতে তাহলে আমাদের এখানে একটা বিয়ে করলে কিভাবে? বাবা নিশ্চুপ। কথা বলো। জানি তো তোমার কাছে কোনো উত্তর নেই। শোনো, যেদিন তুমি আমার আম্মুকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছো না, আমি সেদিনই ভুলে গেছি আমার বাবা মারা গেছে। তবুও এতদিন আম্মুর কথা তোমাকে ভুলিয়ে ভালিয়ে তোমার সমস্ত সম্পত্তি এখন আমার নামে। যা তুমি খুনা করে বুঝতে পারো নি মিস্টার জামশেদ চৌধুরী। কি? রকি, আমি তোকে মেরে ফেলবো। তুই আমার নিজের সন্তান হয়ে এই কাজটা করতে পারলি? নিজের না, নিজের তো তোমার ওই ছেলে মিজু, যাকে তুমি আমেরিকায় লেখাপড়া করিয়েছো আর আমাকে বানিয়েছো মূর্খ। রকি, এত কিসের কথা? যেটা করতে এসেছিস সেটা কর। ও হ্যাঁ আম্মু, আমার তো মনেই ছিল না। তারপর রকি তার আম্মুর কাছ থেকে কয়েকটা স্ট্যাম্প নেয়। তারপর সেগুলো জামশেদ চৌধুরীকে সাইন করতে বলে। জামশেদ চৌধুরী সাইন না করতে চাইলে শুরু হয়ে যায় নির্মম অত্যাচার। প্রথমে বাবাকে দেওয়া হয় কারেন্ট শক, 580 ডিগ্রি ভোল্টের। এভাবে ডোজ বাড়াতেই থাকে, কিন্তু তাদের মন আর গলে না। বাবা বারবার তাদের কাছ থেকে হাত জোর করছে, কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বারবার রিকোয়েস্ট করে। বাবা যখন রাজি হচ্ছিল না, তখন বাবার সামনে মায়ের শরীর থেকে মাথাটা আলাদা করে দেয় এই কুত্তার বাচ্চা সাগর। বাবা মায়ের এমন করুণ অবস্থা দেখে মানসিক ভাঙে ভেঙে পড়ি। রকি ও রকির আম্মু কথায় রাজি হয়ে বাবা তাদের দেওয়া দলিলে সাইন করে। তারপর রকি বলল,
শোনো জামশেদ চৌধুরী, কথায় আছে না, কান টানলে মাথা এমনি চলে আসে, দেখলে আজকে। আর হ্যাঁ, সাগর মিজুকে এই ভিডিওটা পাঠিয়ে দিস, ও যেন আমাদের সাথে লাগতে না আসে। আর শোন, হাজার হলো আমার বাবা, বল নিজের হাতে কীভাবে মারি এই নে তলোয়ার। প্রথমে বাবার দু পা কেটে শরীর থেকে আলাদা করবি, তারপর দুজনের শরীর একসাথে করে আগুন লাগিয়ে দিবি। কথাটা বলার সাথে সাথেই রকি ও বড় আম্মু চলে যায়। সাগর মির্জা সাথে সাথে তলোয়ারটা হাতে নিয়ে বাবার শরীর থেকে মাথাটা ফেলে দেয়, তারপর হাত পা কেটে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে আমি জোরে জোরে গাড়ি চালিয়ে রাজের দেওয়ার লোকেশনে পৌঁছে গেলাম। দেখলাম আমি আসার 1 মিনিট আগে কয়েকটা গাড়ি করে লম্বা লম্বা চুল, হাতে পিস্তল, কারো হাতে তলোয়ার নিয়ে কয়েকটা গাড়ি এদিক ওদিক থেকে না দেখে জোরে চালিয়ে চালিয়ে চলে গেল। আমি গাড়ি থেকে নেমে বাবার মোবাইলের লোকেশনের কাছে গিয়ে দেখি সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাবাকে একটা হাতের টুকরো নিয়ে কয়েকটা কুকুর যেন টানা হিসড়াই করছে। আম্মুকে কোথাও দেখতে পেলাম না। হঠাৎ আগুনের ভেতরে চোখ পড়তে আমি জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম, কারণ একদিক দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে আম্মু আর বাবার শরীরে আগুন জ্বলছে। আমি এদিক ওদিক ছোটাছুটি করে পানি এনে আগুনে ঠেলে দিলাম, আগুন নেমে গেল। দেখলাম আব্বু আম্মুকে কেন জানি চেনাই যাচ্ছে না। ওই দিক থেকে বাবার হাতের টুকরাটা এনে বুকের সাথে জড়ে নিলাম। তামিম, শাহিন ওরাও চলে আসলো। নিশিও সাকিবাও কীভাবে খবর পেয়েছে জানি না। সাকিবা এসে তো আব্বু আম্মুকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি চারদিকে ছোটাছুটি করছি, কী করবো না করবো ভেবে পাচ্ছি না। তাছাড়া কেন জানি সাকিবার শ্বাস প্রশ্বাসও চলছে না। রাজকে বললাম, রাজ তুমিও শাহিন তাড়াতাড়ি সাকিবাকে নিয়ে হসপিটালে যাও, ওর কেন জানি নিঃশ্বাস চলছে না। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, এই শাহিন গাড়িটা তাড়াতাড়ি রেডি কর। ভাইয়া গাড়ি রেডি, আসুন। রাজু শাহিন সাকিবাকে নিয়ে হসপিটালে চলে গেল। আমি আব্বু আম্মুর পুরানো লাশ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসার ভিতরে আসতেই রাজ ফোন করে যা বললো তা শুনে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভাইয়া ভাইয়া হ্যাঁ রাজ বল। ভাইয়া দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রাজ, বল আমায়। রাজ আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বল কি হয়েছে। ভাইয়া ডাক্তার বলল সাকিবা। রাজ কি হয়েছে সাকিবার, বল না। রাজ রাজ ভাইয়া সাকিবা আর এই দুনিয়াতে বেঁচে নেই। তখন জ্ঞান হারিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই নাকি সাকিবা মারা গেছে। তুই কি পাগল হয়েছিস রাজ, মাথা ঠিক আছে তোর? কি বলছিস এসব? ভাইয়া আমি সত্যি বলছি, আমরা সাকিবাকে নিয়ে আপনাদের বাসায় আসতেছি, প্লিজ ভাই আপনি ভেঙে পড়বেন না। রাজের মুখে সাকিবা মারা যাওয়ার কথা শুনে নিজেকে আর সামলাতে পারছি না। রাজ ও শাহিন সাকিবাকে নিয়ে বাসায় চলে আসলো। সাকিবার লাশ দেখে ভিতরটা ফেটে গেল। পুরো পরিবারকে এক রাতের মধ্যে হারিয়ে যেন আজ আমি নিঃস্ব। আজকে থেকে আমার মাথার উপরে বটগাছটাও যেন চলে গেল। প্রিয় আম্মু, যার আদর ভালোবাসা আমাকে সব কিছু ভুলে দিত, সেই প্রাণের আম্মুকেও মারা গেল। আমি যেন নিজেকে আর আটকে রাখতে পারছি না। রাজ ও নিশি আমাকে আটকে রাখছি। সকাল হলো। বাসায় আব্বুর বন্ধু বান্ধব, বিজনেস পার্টনাররা সবাই এসেছে। আব্বু আম্মু ও সাকিবাকে পাশাপাশি কবর দেওয়া হলো। বাসায় আসলাম। বাসাটা কেন যেন আজকে ফাঁকা ফাঁকা লাগছে। রুমে একাকি বসে আছে। তখনই খবর আসলো, ভাইয়া আপনার আব্বু আম্মুকে কে মেরেছে জানতে পেরেছি। সত্যি? বল শাহিন, কি ওই কুত্তার বাচ্চা? তাকে আজকে আমি শেষ করে দেব। ভাই সাগর মির্জা এদেশের একজন কুখ্যাত সন্ত্রাসী, উনি আপনার আব্বু আম্মুকে মেরেছে। কি? ওইখান পোলারে সাগর? খবর লাগাও, এখন কোথায় আছে? ভাই এক গোপন সূত্রে জানতে পেরেছি ও এখন মিরপুর 14 এর হোটেলে দি মুনে আছে। শাহিন তুই রাজ ও বাকি সবাইকে ফোন লাগা, ওই কুত্তার বাচ্চাকে আজকেই শেষ করে দেব। ওকে ভাই। আমি নিশিকে বাসায় রেখে বের হয়ে গেলাম আব্বু আম্মুর খুনি ওই সাগর মির্জাকে মারতে। রাস্তায় রাজ, শাহিন ও বাকি সবাই একসাথে হয়ে চলে এলাম মিরপুর 14 এর হোটেল দ্য মুনি। সাগর মির্জার রুম খুঁজে বের করতে ও শার্টের কলার ধরে নিচে টেনে নিয়ে আসলাম। সবাই ভয়ে কাঁপতে লাগলো। কারো কোনো সাহস নেই আমাদের সামনে এসে দাঁড়ানোর। সাগরের লোকেরা যে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, রাজ ও শাহিন পাখির মতো গুলি করে উড়ে দিয়েছে। পুরো রাস্তা যেন ভয়ে থরথর করে কাঁপছে। তারপর আর কি বাকিটা জানেন। সাগরকে মারার পর রকি ও তার আম্মু দেশ থেকে পালিয়ে গেছে। আমি একটার পর একটা খুন করেই যাচ্ছি, আর খুন করার পর লিখে যাচ্ছি মাফিয়া কিং এমএস। অন্যদিকে আমার নামটা এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে পুরো বাংলাদেশের সবাই এখন এক নামে চেনে। সবার মুখে এখন আতঙ্কের ছাপ। পুলিশ কমিশনের সেই গোপন লোকটাকে ডাক দেয়, স্যার আমি জানি কি এই মাফিয়া কিং এমএইচ। সত্যি? ইয়েস স্যার। তাহলে বলো। স্যার এক গোপন সূত্রে জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক এই মাফিয়া কিং এমএইচ এর প্রধান লিডার। কিন্তু চাইলে তদন্ত করে দেখতে পারেন। কি?
তোমার কথা যদি সত্যি না হয় তাহলে কিন্তু তোমাকে মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবো। স্যার 100% সত্যি? ওকে, তুমি যেতে পারো। তারপর কমিশনার স্যার উপর মহলে ফোন করে জানিয়ে দেয়। তখন সবাই মিলে মিটিং বসায়। শোনো, এক গোপন সূত্রে জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই মাফিয়া কিংয়ের লিডার। সো আমি চাচ্ছি এই কেসটা আমাদের সিনিয়র শুটার স্পেশালিস্ট নেহাকে দিতে চাই। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে নেহা আমেরিকায় গিয়ে কত বড় বড় কেস এক নিমেষে সমাধান করেছে। ইয়েস স্যার। তো নেহা, কি ভাবছো তুমি? এই কেসটা সমাধান করতে পারবে তো? ইয়েস স্যার। সো তোমার সাথে শাকিল, রানা ও মিমি থাকতেছে। তোমার যখন যেটা সাহায্য দরকার ওরা তোমাকে সব সময় করবে। আর হ্যাঁ শোনো, বি কেয়ারফুল, নিজের খেয়াল রেখো। জি স্যার, আপনি আমার জন্য সব সময় দোয়া করবেন স্যার। আর আপনি আমার জন্য একটা ছোট্ট কাজ করেন। কি কাজ বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিটের ব্যবস্থা করে দেন। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা অলরেডি করে রেখেছি। ওকে স্যার। নেহা, নেহা কে এই নেহা জানেন? ওর নামটা নতুন শুনলেন তাই না? এই সেই নেহা খন্দকার যে কিনা শুধু দেশের ভিতরে নয় বিদেশের মাটিতেও তার শক্তির প্রমাণ দেখিয়েছেন। নেহার সাথে আমার এক গভীর সম্পর্ক, সেটা জানতে হলে আজ থেকে 5 বছর পিছনে যেতে হবে আমেরিকা। সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করে আমেরিকার লর্ড ক্যাম্বিয়ান ভার্সিটিতে ভর্তি হলাম। কলেজে আজকে পুরাই নতুন নতুন ভার্সিটি, তেমন কাউকে চিনিও না জানিও না। আর এখানে সবাই ইংলিশ ছাড়া কথা বলে না, বাঙালি বলতে মনে হয় শুধু আমি, তেমন ইংরেজিও বলতে পারে না। প্রথমে একটা ক্লাস শেষ করে বিশাল একটা বটের গাছ, সেখানে সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, আমিও কি আনমনে বসে আছি। কিছু ভালো লাগছে না, তাই গাড়ি নিয়ে বের হলাম বাসার উদ্দেশ্যে। ঠিক তখন রাস্তায় একটা জ্যামে আমি আটকে পড়ে গেলাম। গাড়ির ভিতর দম বন্ধ হয়ে আসছিল, তাই বাইরের দিকে একটু চোখ দিলাম। তখনই চোখ পড়লো একটা মেয়ের দিকে। কাল রাতে মনে হয় এখানে বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় কাদা জমে আছে। মেয়েটার নুপুর পায়ে দিয়ে কাদা মাখা রাস্তাটা পার হতে লাগলো। আর ধীরে ধীরে মেয়েটার চেহারা দেখার আগ্রহটা আরও বেড়ে গেল। একটু উপর দিক চোখ পড়তে আমি 480 ভোল্টের শক খেলাম। এত সুন্দর একটা মেয়ে কী করে হতে পারে? পায়ে নুপুর, চোখে হালকা কাজল, দুটোতে হালকা করে লিপস্টিক, নীল জামা, আর তার চুলগুলো চোখের সামনে বারবার পড়ছে, একদম বাচ্চাদের মতো লাগছে। মনে হলো আসমান থেকে নেমে আসা এক নীলপুর। আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি, মেয়েটার থেকে চোখ দূরে সরাতেই পারছি না। এত সুন্দর কি কোনো মেয়ে হতে পারে? তখন দেখলাম মেয়েটা হঠাৎ অনেক ভয় পেয়ে গেল, একবার নিচের দিকে তাকাচ্ছে, আরেকবার পাশ দিয়ে যাওয়া একটা গাড়ির দিকে। আমি অবাক হয়ে মেয়েটাকে দেখছি, কিন্তু রোমান্টিক মুহূর্তেই জাম ক্লিয়ার হয়ে গেল। কথায় আছে না, ভাজা মাছের তেল দেওয়া। আমার গাড়িটা চলতে শুরু করলো, ওদিকে মেয়েটার পাশ দিয়ে বড় একটা গাড়ি চলে যায়, আর রাস্তায় থাকা কাদা পানি মেয়েটার গায়ে গিয়ে পড়ে। মেয়েটাকে দেখে মনে হলো 71-এর কাদামাখা সৈনিক। গাড়িটা চলে যাওয়ার পর যা দেখলাম, মেয়েটা 5 জন স্কুল শিক্ষার্থীদের কাদা পানি পড়ার হাত থেকে বাঁচিয়েছে। আর এই দিকটায় আমার মেয়েটার উপর একটা বড় মায়া সৃষ্টি করে। মেয়েটাকে এভাবে দেখে আমি মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেললাম। গাড়ি থেকে নেমে সোজা মেয়েটার দিকে দৌড়তে লাগলাম। সেখানে এসে দেখি মেয়েটা নেই। রাস্তার এপাশ ওপাশ সব জায়গায় খুঁজলাম, কিন্তু মেয়েটাকে কোথাও পেলাম না। এক গ্লাস দুগ্ধ নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে এসে সবার সাথে আড্ডা দিয়ে খাবার খেয়ে নিলাম। আশা ছিল বাসায় এসে সবার সাথে অনেক আনন্দ করব, কিন্তু মেয়েটাকে দেখে সব আনন্দ মাটি হয়ে গেল। রাতে ঘুমাতে গেলাম, ঘুমের মধ্যেও মেয়েটাকে দেখতে পেলাম, ঠিকমতো ঘুমাতেও পারলাম না। গাড়ি নিয়ে মেয়েটাকে খুঁজতে বের হলাম, দেখে পেলেই প্রপোজ করে ফেলবো। ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে এসে আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে যাকে দেখলাম, বিশ্বাস করেন ভাই, তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পিছনে তাকে দেখি একটা মেয়ে আমার কাঁধে হাত রেখেছে। মনে হলো মেয়েটা দৌড়ে এসেছে, একদম হাঁপাচ্ছে। আমি মেয়েটাকে ভালো করে দেখে নেই, তারপর যাকে দেখলাম তাকে দেখে আমি রীতিমতো শক খেলাম। এই মেয়েটা তো কালকের ওই মেয়েটা যার জন্য আমার ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে, 2 চোখের ঘুম কেড়ে নিয়েছে আমার মেয়েটা। আরে এটাই তো সেই মেয়েটা যার কারণে কোনো কিছুই ভালো লাগে না। মেয়েটাকে দেখার পর বুকটা ঠান্ডা হয়ে গেল। মেয়েটার দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে তাকে দেখছি, 2 চোখ সরাতেই পারছি না। আমার এভাবে তাকে দেখে মেয়েটা হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, তাড়াতাড়ি বাইকটা স্টার্ট করো প্লিজ। আমি তো মেয়েটাকে দেখেই চলছি। তখন মেয়েটা আবারও আমাকে বলল, ও হ্যালো, এভাবে কি দেখছেন? তাড়াতাড়ি বাইক স্টার্ট করেন, সময় নেই। আমি আর কিছু না বলে বাইক স্টার্ট করলাম। মেয়েটা বাইকে বসে আমার কাঁধে হাত রাখলো। কি যে এক অনুভূতি তা বলে বোঝাতে পারবো না।
জীবনে প্রথম কোনো মেয়ে আমার মোটরসাইকেলের পেছনে বসেছে। আহা, কি যে আনন্দ লাগছে। কিছু দূর সামনে গিয়ে আমি বললাম, এভাবে পালিয়ে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার নেই। তুমি যদি রাজি থাকো তাহলে আমি আমার আব্বু আম্মুকে ফোন করে ডেকে আনতে পারি, তারপর না হয় দুজনে মিলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেব। হোয়াট ইউ টকিং? কী সব আজে বাজে কথা বলছো? তাড়াতাড়ি হসপিটালে চলো। ওখানে একজন বৃদ্ধা মহিলা টাকার অভাবে তার স্বামীর চিকিৎসা করতে পারছে না। আজকের মধ্যে অপারেশন না করলে তার স্বামীকে বাঁচানো যাবে না। প্লিজ তাড়াতাড়ি চলো। তাহলে এই জন্যই আপনি আমার বাইকের পেছনে উঠেছেন? হ্যাঁ, তাড়াতাড়ি। তারপর আর কি, বাইকে করে মেয়েটাকে হসপিটাল নিয়ে এলাম। তারপর মেয়েটার পেছনে পেছনে যেতে লাগলাম। হসপিটালের ভেতরে গিয়ে মেয়েটা একজন বয়স্ক মহিলার হাতে অনেকগুলো টাকা ধরে দিল। তারপর কিছু পেপার সাইন নিয়ে টাকাগুলো অপারেশনের জন্য জমা দিল। তারপর ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, এখানে 70,000 টাকা আছে। ওনার স্বামীর যেন চিকিৎসার কোনো কমতি না হয়। তারপর মেয়েটা বৃদ্ধা মহিলার পা ধরে সালাম করে চলে এলো। তারপর আমাকে বলল, এই যে মিস্টার, এখানে দাঁড়িয়ে থাকবেন না চলে যাবেন? ও হ্যাঁ চলেন। তারপর মেয়েটা আবারও আমার বাইকে উঠে পড়লো। তো আমি বললাম, আচ্ছা এই মহিলাটা আপনার কি হয়? কেউ না। কেন বলুন তো? তাহলে এত টাকা দিয়ে সাহায্য করলেন যে? আমি তো মনে করছিলাম আপনার কোনো আত্মীয় হবে। একটা কথা বলি, শোনো, আমরা ধনী। আজ আমাদের অনেক টাকা আছে, তাই বলে যা খুশি তাই করতে পারি। আর ওনারা হলো গরিব, অসহায়, ভালো করে চলতে পড়তে খাইতে পারে না। আমরা যদি ওনাদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে হবে। আর গরিব মানুষদের পাশে তুমি দাঁড়াও, তাহলে তোমার পাশে আল্লাহ দাঁড়িয়ে থাকবে। যদি কোনোদিন পারো তাহলে গরিব মানুষের পাশে দাঁড়িও, উপকার করিও। আমি মেয়েটার কথা শুনে অবাক হলাম। এই যুগেও এরকম মেয়ে আজও আছে? মেয়েটা যেমন মনে করছিলাম আসলে তো তেমন না। যাক, আমি আর কিছু না বলে বাইক চালাতে লাগলাম। তখন মেয়েটা বলল, আচ্ছা, আপনাকে তো ধন্যবাদ দিতেই ভুলে গেছি। কেন? আজ তুমি না থাকলে আমি সময় মতো হসপিটালে যেতে পারতাম না, আর সময় মতো না গেলে ওনার স্বামীকে বাঁচাতেও পারতাম না। ও আচ্ছা। ধন্যবাদ। আরে ধন্যবাদ দিতে হবে না, ঠিক আছে। তা আপনার নাম কি? জি আমি মিজু, আপনার? আমি নেহা। অনার্স কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়েছি। আপনি কিসে পড়েন? আমিও। ও, তাহলে তো ভালোই। আচ্ছা, একটা কথা বলি। বলেন। আমরা যেহেতু সেম ক্লাসে পড়ি, তাহলে বন্ধু হতে পারি কি? ঠিক আছে। মনটা খুশিতে নাচতে শুরু করলো। মেঘ না যেতে বৃষ্টি। আল্লাহ মনে হয় এবার আমার দিকে চোখ তুলে তাকালো। তখন, তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। ঠিক আছে, তবে আপনাকেও তুমি করে বলতে হবে। আমি তো তুমি করেই বলছি, তুমি তো আপনি আপনি করে বলছো। আচ্ছা ঠিক আছে। এভাবে কথা বলতে বলতে নিহাকাদার বাসার সামনে নিয়ে এলাম। বাসাটা অনেক সুন্দর, মনে হলো কোনো বড় লোকের মেয়ে হবে। তাতে কি, আমার বাবার তো আর কম টাকা নেই, এনাদের মতো বড় লোককে 3-4 বার কিনতে পারবো। নিয়া চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসি। তখনই দৌড়ে এসে বলল, আচ্ছা, তোমার নাম্বারটা দিলে না? নাম্বার কি করবে? কেন, কথা বলবো। কথা বলে কি করবে? তোমার ভালো মতো করে খোঁজ খবর নিব। খোঁজ খবর নিয়ে কি করবে? ওই একদম বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। নাম্বার দিলে দে, না দিলে চলে যা। এত রাগ করো কেন? রাগ করবো না তো কি করব? তুমি এত প্রশ্ন করো কেন? ভালো লাগে তাই। ও আচ্ছা, তোমার নাম্বারটা কি দিবে না, নাকি আমি চলে যাব? আচ্ছা নাও, 017237585। আচ্ছা, রাতে কথা হবে। তারপর নেহা সেখান থেকে চলে গেল। আমিও বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে মামিকে জোরে ধরে নাচতে লাগলাম। মামি, মামি, ও মামি, তোমার ছেলে প্রেমে পড়ে গেছে। কি বাবা, এত ডাকাডাকি করিস কেন? মামি, তোমার বৌমাকে পেয়ে গেছি। কি সত্যি? সত্যি। থাকে কোথায়? ওর বাবা কি করে, আর নাম কি? ওর নাম নেহা। তোমাকে সেদিন বলেছিলাম না, বাসায় আসার সময় একটা বাঙালি মেয়ে দেখে আমার ভালো লেগেছিল, এটাই সেই মেয়েটা। তাহলে তোর মামাকে বলে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিই।
এই একদম না, এরপরে দেখা হলে আমি নিজেই নেহাকে প্রপোজ করব। পাগল ছেলে। আচ্ছা ফ্রেশ হয়ে আয়, খাবার দিই। আচ্ছা আম্মু। তারপর খাবার খেয়ে শুয়ে পড়লাম। কখন যে রাত হয়ে গেছে জানি না। ফরিদপুরে রাতে ল্যাপটপে কাজ করছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি সাধারণত অচেনা নাম্বার কল ধরি না। 3বার কল দেওয়ার পর কলটা রিসিভ করলাম, সালাম দিলাম। কুত্তার বাচ্চা, তোকে কখন থেকে ফোন দিই, রিসিভ করছিস না কেন? এই আপনি কি আর কল দিয়ে তুই তাকারি করছেন? আমি নেহা। আচ্ছা বলো, কি বলবে? তুই আমার ফোন ধরলি না কেন? আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না, আর তোমার নাম্বার সেভ করা নেই। ও, ডিনার করছো? কিছুক্ষণ আগে করলাম। তুমি? আমি এইমাত্র করলাম। কি করতেছো তুমি? কাজ করতেছি। তুমি কি করো? আমি একজনের কথা ভাবতেছি। কার কথা ভাবতেছো? সেটা বলা যাবে না। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ শালে, আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? সত্যি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না নেই, তবে এবার ভাবছি এবার একটা গার্লফ্রেন্ড বানিয়ে নেব। কি বলি তুই? যদি কোনো মেয়ে দিকে তোকে তাকাতে দেখি তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, তাকাবো না। তবে আমাকে একটা কথা বলো, তুমি কখনো তুই বলো, আবার কখনো তুমি? আমি রেগে গেলে তুই বলে ডাকি, আর শান্ত থাকলে তুমি করে বলি। ও, এখন বুঝলাম। আচ্ছা, কালকে এই পার্কে দেখা হচ্ছে, কেমন? আচ্ছা বলে ফোনটা কেটে দিয়ে কাজ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হালকা কিছু নাস্তা করে রেডি হয়ে চলে গেলাম পার্কে। পার্কে গিয়ে দেখি নেহা আগে থেকে চলে এসেছে। আমি গিয়ে নেহার পাশে বসলাম, তখন নেহা বলল, আচ্ছা চলো, আজকে তোমাকে নিয়ে একটু ঘুরবো। আচ্ছা। ওর সাথে রিক্সায় বসলাম। আগে কখনো মেয়েদের সাথে রিক্সায় উঠিনি, আজকে প্রথম। যে আমার কেমন যেন আনইজি ফিল হচ্ছে। আমি রিক্সার মাঝখানে অনেক জায়গা বাদ রেখে বসেছি। সেটা থেকে নেহা আমাকে বলল, কি ব্যাপার, তুমি এত সরে বসছো কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। চুপ, আমার কাছে এসে বসো। না আমি ঠিক আছি তো। আমার কাছে এসে বসলে তোমার অসুবিধা কোথায়? আমিও কিছু বললাম না। কিছুক্ষণ পর রিক্সা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আমি রিক্সা থেকে নেমে বললাম, এখানে কিসের জন্য এসেছো? কাজ আছে, ভিতরে চলো। আমি আর কিছু বললাম না, ওর সাথে ভেতরে চলে গেলাম। নেহা প্রথমে ছেলেদের দোকানে গেল, তারপর আমার মাপের কিছু জামা কাপড় কিনলো। তো আমি বললাম, তুমি আমার মাপের জামা কাপড় নিতেছো কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। আমিও চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। নিয়ে ছেলেদের জিনিস কেনার পর মেয়েদের দোকানে গেল, তারপর আমার সামনে কিছু শাড়ি দেখে বলল, এর ভেতর থেকে একটা শাড়ি পছন্দ করে দাও তো। আমার পছন্দে তুমি নেবে? হ্যাঁ, না হলে আমি কি তোমাকে নিয়ে আসতাম? আমি ওকে একটা কালো শাড়ি পছন্দ করে দিলাম, তারপর বিল দিয়ে বের হয়ে গেলাম। বাইরে এসে দুজনে রিক্সায় উঠলাম, তারপর নেহাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসতে যাব। তখন নেহা আমার হাতে শপিংয়ের ব্যাগগুলো দিয়ে বলল, এগুলো নিয়ে যাও। আমি ব্যাগটা খুলে দেখি যে শার্ট প্যান্ট কিনেছিল সেগুলো। আমার এসব লাগবে না, তুমি নিয়ে যাও। আমি এত কিছু জানি না, তুমি এগুলো এক্ষুনি নিয়ে যাবে মানে নিয়ে যাবে। এই বলে নেহা বাসার ভেতরে চলে গেল। আমি ওকে অনেক ডাকলাম, শুনলো না। আমি আর ওখানে থাকলাম না, বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হতে গেলাম, ফ্রেশ হয়ে বের হলাম। তারপর কিছুক্ষণ পর মামি খাবার খেতে রাখলো, আমি গিয়ে খেয়ে আসলাম। খাবারটা খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে ওঠার পর জানলার দিকে তাকিয়ে দেখি কালো স্যুট পরা একটা মেয়ে হাতে পিস্তল নিয়ে কয়েকজন সন্ত্রাসীদের পিছু নিচ্ছে। কিছু দূর যেতেই একটা গলি, মেয়েটা গলির ঠিক পাশে একটা বড় ময়লার বক্সের পিছনে লুকিয়ে পড়লো। কিছুক্ষণ পর সন্ত্রাসী লোক কয়েকজনকে ড্র্যাগ পাসার করতেছিল। ঠিক তখন মেয়েটা এক এক করে পাখির মতো সন্ত্রাসীদের গুলি করে মেরে ফেলে। আমি তো অবাক। সবাইকে মারার পর মেয়েটা তার মাথা থেকে হুডিটা নামিয়ে নিতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ কি, এ তো নেহা। নেহা আসলে কি, আমাকে খবর নিতেই হবে। নেহাকে এমন অবস্থায় দেখার পর আমার যেন ভেতরটা কেঁপে উঠলো। তখন আমার ফোনটা বেজে উঠলো। ভাই, কে যেন আমাদের লোকেদের গুলি করে মেরে ফেলেছে। আমি জানি কে মেরেছে। ভাই, আপনি শুধু একবার ওর নাম আমাকে বলুন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে যেটা করতে দিয়েছি সেটাই করো। ওকে ভাই। আর হ্যাঁ, সবাইকে এক জায়গায় করে নাও, কিছু কথা আছে। ওকে ভাই। আমি শাকিলের ফোনটা কেটে দিতেই দেখি নেহা বারবার কল করছে। না, নেহাকে বুঝতে দেওয়া যাবে না। এই কুত্তা, ফোন ধরিস না কেন? জান, ঘুমিয়ে পড়ছি। ও,
তাই আমার বাবুটা একটু রুমের দরজাটা খোলো তো। কেন? খোলোই না, তখন দেখতে পারবে। নেহার কথা মতো দরজা খুলে দেখি নেহা একটা সুন্দর 3 পিস পরে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি মেরে বাবা, ক্ষণে ক্ষণে রং বদলায়। এতক্ষণ লাগে দরজা খুলতে? ভেতরে কি করছিলি দেখি। এই বলে নেহা আমার রুমের ভেতর ঢুকে বলো রুমটা অগোছালো। ছি ছি, এত নোংরা রুমে কেউ থাকে? এটা রুম নাকি অন্য কিছু? নেহা চুপ করে ওখানে বসে থাকো, কোনো কথা বলবে না। দরজার পাশে মামা মামি মিতু অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ করে একটা মেয়ে আমার রুমে ঢোকায়, ওরা সবাই অবাক হয়ে গেছে। আমি তো লজ্জায় লাল হয়ে যাচ্ছি। তখন মিতু বলল, ভাইয়া ভাবে কিন্তু সেই। মিতু ফাজলামি করিস না, যা এখান থেকে। তুমি যতই লুকানোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু সব জানি। তুমি ওই মেয়েটাকে পছন্দ করো, তাই না? তোকে তো আজকে। মিতু হাসতে হাসতে নিচে নেমে গেল। নিহার ততক্ষণে আমার অগোছালো রুমটাকে একদম ফুটফুটে করে দিয়েছে। শোনো, আজকের পর যেন আর রুম অগোছালো না থাকে, এটা বলেই। আচ্ছা থাকো, আমি গেলাম, নিজের খেয়াল রেখো। নিয়ে 1 কাপ কফি তো খেয়ে যাও। আজ না, আরেকদিন খাবো। যাক, নিহা চলে গেল। রাতে ল্যাপটপ নিয়ে বসে পড়লাম। আমার কাজ হলো দিনে পড়ালেখা করা, আর রাত হলেই মানুষ মারা। জাস্ট জোকিং। কিছুক্ষণ পর একটা ফোন আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি শাকিল। হ্যাঁ শাকিল, বলো। ভাই আমাদের শিকার হোটেল সানরাইজে আছে। হ্যাঁ আমি আসতেছি, তোমরা রেডি থাকো। বের হয়ে পড়লাম মাঠে। টার্গেট হোটেল সানরাইজ। সেখানে দেশের সবচেয়ে বড় মাফিয়া আকবর তার টিম নিয়ে এসেছিল। আমি গেলাম আমার টিম নিয়ে। আমরা যে হোটেলে যাচ্ছি হোটেল সানরাইজ। জুয়া, মদ, ড্রাগ, ফেন্সিডিল, চোরা কারবারি সব বিভিন্ন দেশে নারী পাচার এই হোটেল থেকে হয়। আমি পরে হিরোদের মতো এন্ট্রি নেই। আকবর আমাকে দেখে চারিদিক দিয়ে গুলি চালাতে শুরু করে। প্রথমে তারা হোটেলের প্রথম স্টাফদের মেরে ফেলে। আমি সাইকেলদের একটু পেছনে দিয়ে 2 হাতে 2টা AK-47 নিয়ে গুলি চালাতে শুরু করি। ঠাস 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 গুলি চলছে, আর পাকের মতো মানুষ উঠছে। আরে আকাশে উঠছে না, সবাইকে মারছি আমি। ওইদিকে আকবরের লোকেরা গুলি শেষ হলে ছুরি নিয়ে এগিয়ে আসে। আমি একটা ছুরি নিয়ে এক নিমিষেই সবার গলায় কেটে রেখে দেই। সবাইকে মেরে একাই দাঁড়িয়ে থাকি। এদিকে আমাকে মারার জন্য আকবর আরও লোক পাঠাচ্ছিল। তারপর একটা মেশিন গান নিয়ে আসি। ঠাস ঠাস করে গুলি করে আকবরের যত লোক ছিল সবাইকে মেরে মাটিতে ফেলে দেই। আমার শরীরে রক্ত। পিছন থেকে একটা গুলি এসে আমার বুকে লাগে। হ্যাঁ, গুলিটা আকবর করেছে। আমাকে গুলি লাগার সাথে সাথে শাকিল আকবরের হাতে গুলি করে পিস্তলটা মাটিতে ফেলে দেয়। তারপর আকবরকে ধরে ফেলেই। আমি আকবরের সামনে এসে আকবরের মুখে পিস্তলটা গুঁজে দিয়ে ঠাস করে গুলি করি। হোটেলটা একদম নিস্তব্ধ, কারো কোনো সাড়া নেই। পিছন থেকে শাকিল জোরে একটা চিৎকার করে বলে ওঠে, ভাই পুলিশ এসেছে। পুলিশ এসেছে শুনে মিজু সবাইকে নিয়ে লুকিয়ে পড়ে। পুলিশেরা ভেতরে এসে বলে, ইস শিট ড্যাম ইট, আজকেও মাফিয়া কিং এমএইচ ছাড়া পেয়ে গেল। ম্যাডাম, আজকেও তো ধরতে পারলাম। হ্যাঁ, তবে এই মাফিয়া কিং এমএইচকে আমি ধরেই ছাড়ব। তুমি কোথাও গিয়ে লুকাতে পারবে না। তুমি যেখানেই থাকো না কেন, আমার হাতে তোমাকে ধরা দিতেই হবে মিজু। ম্যাডাম, মিজুটা আবার কে? ও কিছু না, লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওলে ম্যাডাম। ওরা চলে গেলে মিজু তার দলবল নিয়ে চলে আসে। তার কিছুদিন পর নেহা মিজুর বাসায় আসে। মিজু, তোমার কি হয়েছে? আজ কয়েকদিন ধরে কলেজেও আসো না, আমার ফোনও ধরো না। ও কিছু না, একটু দেখি। না, তেমন কিছু হয়নি। নেহা জোর করেই দেখে ছাড়লো। দেখে মিজুর বুকে একটা গুলির দাগ। গুলির চিহ্ন দেখে কিছু একটা ভেবে তারপর বলে, মিজু কি হয়েছে তোমার? তোমার শরীরে গুলি লাগলো কিভাবে? তেমন কিছু না। বলো বলছি, না হলে আমি এখান থেকে লাভ দিব। আচ্ছা আচ্ছা বলছি। কালকে রাত 1টায় বাসায় ফিরছিলাম মিতুর জন্য একটা ডায়মন্ডের নেকলেস নিয়ে। তো বাসায় আসার সময় কয়েকটা ছিনতাইকারী আমাকে ফলো করে। আমি তাদের দেখে দৌড়ে থাকি। এক পর্যায়ে ওরা আমাকে ধরে ফেলে। আমার সাথে ডায়মন্ডের আংটিটার জন্য জোর করে। আমি না দিতে চাইলে ওরা আমাকে গুলি করে নেকলেসটা নিয়ে পালিয়ে যায়। তুমি কেন ওদের সাথে লড়াই করতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? তুমি যতই মিথ্যে বলো না কেন মিজু, আমি তোমার সত্যিটা জানি। কালকে রাতে তুমি কোথায় ছিলে, কি করছিলে, সব আমি জানি। যেই দিন তোমাকে সামনে থেকে ধরবো সেই দিন বুঝবে আমি কি। তোমাকে ধরার জন্য সরকার আমাকে এদেশে পাঠিয়েছে। তোমাকে না ধরা পর্যন্ত
দেশে ফিরছি না। তুমি মনে মনে কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা, ট্যাবলেট খেয়ে নিও, আমার আবার কাজ আছে। আচ্ছা। নিয়া চলে গেল। আমি ভার্সিটি আসলাম। আজ কেন জানি ভার্সিটিটা ফাঁকা ফাঁকা লাগছে, কোথাও কেউ নেই কেন। সামনের দিকে এগিয়ে গেলাম, সমস্ত রুমে তালা ঝোলানো। আজ মনে হয় ভার্সিটি বন্ধ। তবে কালকে নোটিশ দিল না কেন? হঠাৎ পেছন থেকে কেউ একজন দৌড়ে এসে আমার কাছে হাত রাখলো। ভাই, এখন বড় গ্যাং লিডার ও নারী পাচারকারী মোহাম্মদ ফিয়াজ কলেজের সবাইকে হল রুমে বন্দি করে নেহা ম্যাডামও কলেজের অনেকগুলো মেয়েকে ওই ট্র্যাক্টরে করে নিয়ে যাচ্ছে। ভাই প্লিজ, আপনি ওদেরকে বাঁচান। এখানে আমার ছোট মেয়েও আছে। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কি? পিয়াসের এত বড় কলিজা আমার নেহাকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ ভাই। আমি তাড়াতাড়ি করে আগে হলরুমের দিকে দৌড় দিলাম। দেখি কয়েকজন পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। হলরুমের দরজা একটা জোরে লাথি মারতেই দরজাটা খুলে গেল। আমি ভিতরে প্রবেশ করতেই পিয়াসের লোকেরা আমার উপর গুলি চালাতে শুরু করে। আমিও কোমর থেকে পিস্তলটা বের করে ঠাস ঠাস করে গুলি করতে শুরু করি। একে একে পিয়াসের সবাইকে মেরে হলরুম থেকে সমস্ত শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্তি করে দিলাম। হঠাৎ পিছন থেকে কেউ যেন আমার মাথায় বন্দুক তাক করে। পিছনে তাকে দেখি পিয়াস। মিজু 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 মাফিয়া কিং এমএস তোরের নামটা আমার দম বন্ধ করে রেখেছে। সেদিন তুই আমার বড় ভাই আকবরকে মেরেছিস। আজকে আমি তোকে মেরে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। পিয়াস, ছেড়ে দে আমায়, নাহলে কিন্তু তোকে পরে পস্তাতে হবে। চুপ, একদম চুপ, চুপচাপ আমার সাথে চল। পিয়াজ আমার হাত পা বেঁধে একটা কফিনে ভরে তার আস্তানায় নিয়ে আসে। আমাকে এই কফিনের ভেতর থেকে বের করা হলো। চোখের বাঁধন খুলে দিল। সামনে তাকে দেখি নেহা ওর সাথে 100-এর বেশি মেয়েকে একটা কাচের রুমে বন্ধ করে রেখেছে। পিয়াজ আমার কাছে এসে আমাকে লাঠি দিয়ে ইচ্ছে মতো মারতে থাকে। একজন একজন করে সবাই আমাকে মারলো, কিন্তু আমার একটা পাকাও করতে পারলো না। তখন পিয়াজ কিছু একটা শব্দ অনুভব করলো। আমার লোকেরা এসেছে। পিয়াজের পুরো বিল্ডিং যেন কেঁপে উঠলো। বাইরে হাজারো লোক দাঁড়িয়ে আছে, কারণ আমি মাফিয়া এমএস। আমাকে ধরে এনে পিয়াস যতটা আনা ভুল করেছে তার চেয়ে বেশি তার মৃত্যুকে নিজের কাছে ডেকে এনেছে। বাইরে আমার লোকেরা এক এক করে পাখির মতো পিয়াসের সব লোকদের মারতে থাকে। এটা থেকে পিয়াসের গলা শুকিয়ে যায়, কপাল থেকে ঘামের পানি ঝরছে। পিয়াস যেন নিজে থেকেই আমার বাঁধন খুলে দিল। মিজু, আমি কল্পনা করিনি তুমি এত বড় মাফিয়া। লোক সত্যি বলে স্বয়ং আজরাইলও দয়া দেখায়, কিন্তু মাফিয়া কিং এমএস দয়া দেখায় না। তবু আমাকে মাফ করে দাও মিজু। আমি পিয়াসের কলার ধরে তার গলা চেপে ধরলাম। তুই আমার নেহাকে ধরে এনেছিস? আজকে তোর একদিন কি আমার 10 দিন? তোদের মতো সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি পিয়াসের গলা চেপে ধরে আসি। পিয়াস গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো আর মারা গেল। পিয়াসকে মারার পর একটা ভিতর উল্লাস যেন আমার মনটাকে আনন্দে দিতে লাগলো। ঠিক তখন বেঁধে গেল আর এক বিপদ। ইউ আর আন্ডার অ্যারেস্ট মাফিয়া কিং এমএইচ। তোমার সমস্ত লোকদের পিস্তল নিচে নামাতে বলো। আমার একটা ইশারায় সবাই পিস্তল নামে নিল। আমিও আর নেহাকে কিছু বললাম না। নেহা আমাকে নিয়ে একটা গাড়িতে উঠে পড়লো। গাড়ি চালিয়ে নেহা একটা ফাঁকা মাঠে এলো। গাড়ি থেকে নেমে নেহা আমাকে বলল, শোনো মেজো, কথাটা বলতে আমার কষ্ট হলো, তবুও বলছি। দেশ থেকে তোমাকে ধরার জন্য আমাকে এখানে পাঠিয়েছে, কিন্তু তোমার ব্যবহার আচার আচরণ দেখে তোমাকে আমি ভালোবেসে ফেলি। তোমাকে মারার জন্য আমি অনেকবার সুযোগ পেয়েছি, তবুও মারিনি। কেন মারিনি জানো? কারণ তোমাকে আমি ভালোবাসি। নিজের ভালোবাসাকে মারতে আমার কলিজা কাঁপে মিজু। তুমি বলো আমি কি করব? শোনো, আমি আজকেই দেশে ফিরে যাব, কারণ আমার মিশন শেষ। হয়তো আজকের পর আর দেখা নাও হতে পারে। শোনো, আমাকে ভুলে যেও। আমি কখনো তোমার যোগ্য ছিলাম না, আর ভবিষ্যতে হবও না। নেহা কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ মিজু, হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। শোনো, আমি আগে থেকে জানতাম তুমি পুলিশের সিক্রেট এজেন্ট, কিন্তু আমি চাইনি তুমি আমাকে এইভাবে একা রেখে চলে যাও। তো কি করব বলো? আমার কাছে থাকবে। আমরা দুজন বিয়ে করে সারা জীবন একসাথে থাকবো নেহা। আমাদের কোনো কিছুর কমতি হবে না। সেটা হয় না মিজু। চোর আর পুলিশ কখনো বন্ধু হয় না। তাছাড়া তুমি একজন কুখ্যাত মাফিয়া। তোমার জীবনের কোনো গ্যারান্টি নেই। একসাথে থাকার কোনোভাবে সম্ভব নয়। নেহা, আমি জানি তুমি কিছুই করতে পারবে না। আমার ভালোবাসার কসম লাগে। তুমি আমাকে কথা দাও, আজকের পর কোনো খুন খারাপি করবে না। আমি দেশে ফিরে গিয়ে বলবো মিজু মারা গেছে। দেশের ভয়ঙ্কর মাফিয়া কিং এমএইচ মারা গেছে।
কথা দাও আমায়, এই কথা তুমি রাখবে। আমি নিশ্চুপ। কি হলো, কথা দাও। আমি কিছুক্ষণ ভেবে কথা দিলাম। নেহা শোনো, তোমাকে কথা দিলাম আজকের পর কোনো খুন খারাপই করবো না। শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবা? আমি দুহাত বাড়ি দিতেই নিয়ে আসে আমাকে জড়িয়ে হলো, তারপর আমার গালে নাকে মুখে পাগলের মতো কিস করতে লাগলো। আই লাভ ইউ মিজু, আই লাভ ইউ। লাভ ইউ টু নেহা জান। আচ্ছা মিজু, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, ভালো থেকো। আচ্ছা, এই ছিল নেহার সাথে আমার সম্পর্ক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ও নিশি দুজনে একসাথে বসে আছি। সামনে নেহাকে দেখে আমার বুকের ভেতরটা যেন একটু মোচড় দিয়ে উঠলো। অনেকদিন পর নেহাকে দেখলাম, একদম ঠিক আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। নেহা সোজা আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কে মিস্টার মিজু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও। তবে এতদিন পর কি মনে করে? তোমাকে খুঁজতে উপর থেকে অর্ডার আছে। তাই নাকি? হুম। তাহলে আমাকে কি এখন ধরে নিয়ে যাবেন? না। তবে আমি আসলে তোমাকে ধরতেই এসেছি, কিন্তু তুমি যাকে মারবার জন্য ব্যাকুল হয়ে আছো, ওই রকি, তুমি প্লিজ ওকে নিজের হাতে না মেরে আমার হাতে তুলে দিও, তাহলে আমি আর তোমাকে ধরবো না। কেন? কারণ রকি আমার সব শেষ করে দিয়েছে। কি শেষ করলো? শোনো, দেশে ফেরার পর বাবার জোর জবরদস্তিতে আমি আরজুকে বিয়ে করিনি। বিয়ে 2 মাস পর আরজু রকির কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নেয়। সময় মতো টাকা দিতে না পারায় আমার স্বামীকে মেরে ফেলে। ঠিক তখন থেকেই আমি রকিকে মারবার জন্য ব্যাকুল হয়ে আছি। কি, রকি তোমার স্বামীকে মেরেছে? আর শোনো, আমি জানি রকি এখন কোথায়। কোথায় আছে বলো, ওই কুত্তার বাচ্চারা আমি এক্ষুনি ধরে আনবো। শুনেছি সামনের সপ্তাহে রকি ও ওর মা আমেরিকা গেছে, তোমার আগের জায়গায়। সত্যি নাকি? হ্যাঁ। মিজু একটা ডেভিল হাসি দিল। এই হাসির মানে শুধু মিজুই জানে। পকেট থেকে ফোনটা বের করেই কাকে যেন ফোন করলো। 4 ঘন্টা পর রকি ও তার আম্মুকে নিয়ে দেশের মাটিতে পা রাখলো শাকিল, সাথে মিজুর 5 বছরের আগের সৌরবাহিনী। আজকে যেন মিজু তার সমস্ত খুনের বদলা নেবে। এইদিকে মিজু পুরো প্রস্তুতি নিয়ে রকিকে আক্রমণ করবে। বাংলাদেশে যেখানে যত মিজুর ছেলেপেলে ছিল সবাইকে একসাথে করলো মিজু, প্রায় 2000-এর উপরে। সব একসাথে, নেহাও সেখানে উপস্থিত হয়েছে। আজকে যে কোনো কিছু একটা হতেই পারে, হয়তো মিজু থাকবে, নয়তো রকি। রকিকে ধরে আনার পর পুরো বাংলাদেশে যেন আজকে নিস্তব্ধ, রাস্তার কোনো গাড়ি চলছে না। 64 জেলার যেন আজকে হরতাল। রকির ছেলেরাও মিজুর ছেলেরা মারামারি লেগে গেছে। রকির ছেলেরা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। দেশের মধ্যে হরতাল, বাসের মধ্যে আগুন, গাড়ি বাড়ি ভাঙচুর থেকে শুরু করে রাস্তায় যাকে দেখছে তাকেই গুলি করে পাখির মতো মারছে। রকির ডান হাত, রনির আদেশে সবাই এসব করছে। এইদিকে রাজ ও শাহিন রনিকে বন্দি করে নিয়ে আসে মিজুর আস্তানায়। রাস্তায় মিজু তার দলবল নিয়ে নেমেছে। রাস্তাটাও যেন ভয় কাঁপছে মিজুকে দেখে, কারণ এতদিন সবাই জানতো মিজু একজন ভালো মানুষ, কিন্তু তারা ভুল ছিল। এই মিজুই যে দেশের ভয়ঙ্কর মাফিয়া কিং MS। মিজুকে দেখে সবার হাত পা কাঁপছে। মিজু তার আস্তানায় আসলে রকির লোকদের সাথে মিজুর লোকদের লেগে যায় গোলাগুলি। ঠাস ঠাস ঠাস, দুপাশ থেকে গুলি একে একে সবাইকে মারছে। মিজু আস্তে আস্তে ভিতরে গেল, রকির সামনে গিয়ে দাঁড়ালো। রকি ও রকির আম্মু মিজুর এমন ভয়ানক রূপ দেখে যেন কিছুটা কেঁপে উঠল। হ্যাঁ, এটাই মিজুর আসল রূপ। মিজুর চোখে কালো চশমা, পরনের স্যুট, হাতে AK-47। সোজা গিয়ে রকির বুকে পিস্তলটা ধরল। রকি একটু নড়ে চড়ে বসলো, তারপর বলল, মেজো কি করছিস কি? আমি না তোর ভাই। চুপ, ওই মুখ দিয়ে তুই ভাই শব্দটা উচ্চারণ করে ভাই নামের পবিত্র ডাকটাকে অপবিত্র করিস না। মেজো, তুই আমাকে বেঁধে রেখে অনেক বড় ভুল করছিস। তুই জানিস না আমার হাত কত বড়। শোন, তোর হাত যতই বড় হোক না কেন, তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং আজরাইলও না। শুধু একটা ফোন করব, তোর বংশ নির্বংশ করে দিবে। তাই নাকি? যাকে ইচ্ছে ফোন লাগায়, এনে ফোন। রকি এক এক করে সবাইকে ফোন লাগায়, কিন্তু মাফিয়া কিং MS এর নাম শুনে সবাই ফোন কেটে দেয়। রকি এবার বুঝতে পারে যে সে ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছে। এবার রকি আমার পা ধরে কান্না করতে থাকে।
মেজো প্লিজ আমাকে মাফ করে দে, আমি বুঝতে পারিনি তুই আসলে এত বড় মাফিয়া। হাসালে রকি, হাসালে। ঠিক এভাবে আমার বাবা মা তোমার পা ধরে কান্না করছিল। কই, সেদিন তো তুমি আমার বাবাকে মাফ করোনি। সেদিন আমি অন্ধ হয়ে গিয়েছিলাম সম্পত্তি লোভে পড়ে। আর বড় আম্মু, সি, আপনি আপনার স্বামীকে এভাবে মারতে পারলেন? আপনাকে তো আমার বড় আম্মু বলতেও লজ্জা হচ্ছে। বাবা মিজু, আমাকে মাফ করে দে বাবা, আমি না বুঝে এসব করেছি। তাছাড়া যে আমার কোনো পথ খোলা ছিল না, কি করতাম বলো? রকি বড় হওয়ার কয়েক মাস পর তোমরা বাবা আমাদের রেখে রংপুর যায় আর সেখানেই বিজনেস শুরু করে। আমাদের একটিবারের জন্য ফোনও করতো না। তার কয়েক বছর পর তোমার বাবা তোমার মাকে বিয়ে করে নিয়ে আসে। সেদিন আমার খুব হিংসে হচ্ছিল, না জানি সম্পত্তি কতগুলো ভাগ হয়। তারপর তুমি হলে, তোমাকে তো ছোটবেলা মারতে চেয়েছিলাম, কিন্তু তোমার মায়ের জন্য পারিনি। আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। তোমার বাবা আগের মতো আর আমাকে সময় দেয় না, আগের মতো আর আমাদের সাথে দেখাও করে না। রকি বারবার বাবার জন্য কান্না করতো, কিন্তু তোমার বাবা আসতো না। তারপর তোমাকে আমেরিকা পাঠালো। রকিও তোমার বাবাকে অনেকবার বলেছিল, বাবা আমি আমেরিকা গিয়ে পড়ালেখা করব, কিন্তু তোমার বাবা বলেছিল তুমি বাংলাদেশে পড়ো। তুমি ওনার ছেলে, রকিও ওনার ছেলে, কিন্তু কি হলো? সমান অধিকারও ছোট থেকেই পাইনি। তাই আমি রকির সাথে পরিকল্পনা করে সেই দিন ওটা ভুল করেই ফেলেছি। দয়া করে আমাকে মাফ করে দাও বাবা। তাই বলে খুন? এত কথা বলার কি দরকার? মিজু তো কখনোই আমাকে ভাই বলে মানেনি। রকি, মানছি বাবা তোকে অবহেলা করছে, তার জন্য তুই আমার বাবা মাকে মেরে ফেলবি? তার শাস্তি তো তোকে পেতেই হবে নেহা। হ্যাঁ মিজু, তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। নেহা রকির কাছে গিয়ে আমার প্রিয় হাতুড়িটা হাতে নিয়ে রকির মাথায় একটা জোরে বাড়ি মারলো। রকির মাথায় ফেটে রাগ মগজ বের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সাথে সাথে রকি গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মারা গেল। আর বাকি থাকলো বড় আম্মু। বড় আম্মু, শোনো, আমি তোমার ছেলের মতো তোমাকে মারতে পারবো না। এখানে পিস্তল রাখা আছে, নিজেই নিজের কাজটা করলে উপকারিত হতাম। মিজু, তুই আমার একমাত্র ছেলেকে মেরে অনেক বড় ভুল করেছিস। তোকে তো। কথাটা বলার সাথে সাথে বড় আম্মু আমার মাথা বরাবর একটা গুলি করে, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। মাটিতে আমার দেহ পড়ে থাকলো। আমার এমন অবস্থা দেখে নেহার সাথে সাথে বড় আম্মুর হাতে গুলি করে পিস্তলটা ফেলে দেয়। তারপর জোরে দুইটা থাপ্পড় মারে। সেখানে আমার খুব ভালো বন্ধু আমাকে মাটিতে পড়ে থাকতে দেখে আমাকে ধরে কান্না করতে থাকে। নেহা বড় আম্মুকে 3টা গুলি করে সেখানেই মেরে ফেলে। হসপিটাল বেডে চিকিৎসাধীন অবস্থায় আছি আমি। আইসিইউ রুমের বাইরে মামা, মামি, মিতু, নিশি ও নেহা, সাথে মিজুর মানে আমার সাথে কাজ করার সকল কর্মীবিন্দু রয়েছে। সবার চোখে পানি। নিশিকে জন্য থামাই যাচ্ছে না, কারণ মেয়েটা আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর এই আমার যদি কিছু হয় তাহলে কিভাবে বাঁচবে নিশি? ডাক্তার অপারেশন রুম থেকে বের হলো। সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেল। ডাক্তার সাহেব, আমার মিজু ঠিক আছে তো? হ্যাঁ, সে এখন পুরোপুরি বিপদমুক্ত। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আমি নিজেও চিকিৎসা করে অবাক। এটা জাস্ট মিরাকেল। এমন রোগী সচরাচর কোনোভাবেই বাঁচে না। কিভাবে কি হলো আল্লাহই ভালো জানে। যাক, হসপিটালে আমার বেশ কয়েকদিন কাটলো। এখন আমি সম্পূর্ণরূপে সুস্থ। বাসায় নিয়ে আসা হলো। নেহ আমার পাশেই আছে। নিশিকে নেহার সাথে পরিচয় করে দিয়েছি। তারা এখন ভালো বন্ধু হয়ে গেছে। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। আমাদের ঘর আলো করে একটা সুন্দর ফুটফুটে মেয়ে আসে। তাকে নিয়ে আমাদের দিনগুলো ভালোই কাটছে। একদিন রাতে ল্যাপটপ চালাচ্ছি, ঠিক তখন আরে তেমন কিছু না, বউ ফোন করেছে বাচ্চার জন্য হরলিক্স নিতে। তো আপনারা বাসায় যান, আমিও যাই, না হলে আমার আজকে খবর আছে। গুড বাই।